প্রণাম জানিয়ে এবং আমাদের আহ যিনি মাথার উপর আছেন, যার ছত্রছায়ায় আমরা আছি, আমাদের চন্দ্র সরকার স্যারকে প্রণাম জানিয়ে আজকের সেশনটা আমরা শুরু করছি। এবং যিনি না থাকলে আমরা মোদি কেয়ার প্ল্যাটফর্ম পেতাম না। আহ আমাদের সমীর মোদি স্যারকে মনের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকের এই ট্রেনিংটা আমরা শুরু করতে চলেছি। আচ্ছা, কারা কারা আহ শিখতে চান যে ওয়েলনেস নিয়ে ফিল্ডে আমরা কাজ করব, ওয়েলনেস নিয়ে আমরা ফিল্ডে মানুষকে জানাবো যে তাদের আহ, কোন প্রবলেমের জন্য কি সাপ্লিমেন্ট দেওয়া উচিত? কারা কারা শিখতে চান প্লিজ চ্যাট বক্সে একটু লিখুন প্লিজ। এভরিওয়ান, ওকে, অনেকেই বলছেন। আমি আমি গ্রেট। এখানে 40 পার্টিসিপেন্ট আছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, একদম প্রত্যেকে ইনভলভের জন্য আমি রিকোয়েস্ট করব। এক্সেলেন্ট, অর্পিতা ম্যাডাম, সুপ্রিয়া ম্যাডাম, হিয়া ম্যাডাম, এভরিওয়ান, পিঙ্কি ম্যাডাম, প্রত্যেকেই এক্সেলেন্ট। তো আমরা প্রত্যেকেই শিখতে চাই ওয়েলনেস নিয়ে কিভাবে কাজ করব, আমরা জানতে চাই ওয়েলনেস নিয়ে কিভাবে কাজ করব, আমরা বুঝতে চাই। এবং আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, আজকের ট্রেনিংটা কোনো মোটিভেশনাল ট্রেনিং নয়। আজকের ট্রেনিংটা হচ্ছে বেসিক ট্রেনিং। আমরা অনেক নলেজ গুলোকে আমরা কিন্তু খাতায় নোট ডাউন করবো, খাতায় লিখবো। এবং লেখার পাশাপাশি আমরা বুঝবো যে কিভাবে কাকে কোন সাপ্লিমেন্ট দেওয়া উচিত, কিভাবে আহ কাজ করলে, কিভাবে বললে আপনারাও সাপ্লিমেন্ট একটা দারুণ জায়গায় যেতে পারবেন। তো আসুন, যিনি আজকে আমাদেরকে এই সাপ্লিমেন্ট সম্পর্কে শেখাবেন, যিনি আমাদেরকে বোঝাবেন, জানাবেন আহ, যে কিভাবে সাপ্লিমেন্ট বা নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনাদের বিবি বাড়বে, আপনাদের চেক বাড়বে, আপনাদের ইনকাম বাড়বে। শুধু তাই নয়, আমাদের একটাই লক্ষ্য, মানুষকে সুস্থ করা এবং নিজে সুস্থ থাকা। কি জানতে চান তো? আনমিউট হয়ে প্রত্যেকের কাছ থেকে আমি জানতে চাই, জানতে চান তো? Yes. ইয়েস অর নো? Yes. ইয়েস, ইয়েস, Yes, এক্সেলেন্ট। তো আসুন, আমি Yes. এমন একজন মানুষকে, Yes. একদম থ্যাংক ইউ এভরিওয়ান। তো আমি এমন একজন মানুষকে রাখতে চলেছি যিনি আহ মোদি কেয়ার বিজনেসটাকে বাই হার্ট করছেন এবং আমাদের সবাইকে সব সময় শেখাচ্ছেন যে কিভাবে কাজ করতে হয় এক হাতে। তিনি যেমন পেনও ধরছেন, আবার লড়াই করার জন্য হাতে তরোয়ালও নিচ্ছেন অনেক সময়। তো এরকম একজন পার্সোনালিটিকে আমরা ওয়েলকাম করে নেব। তিনি আর কেউ নয়, আমাদের সকলের মেন্টর, আমাদের সকলের মহাগুরু চঞ্চল সরকার স্যারের সুকন্যা মিস দেবদ্যুতি সরকারকে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের ওয়েলনেস নিয়ে একটা ট্রেনিং দেওয়ার জন্য। প্লিজ ওয়েলকাম ম্যাডাম। নমস্কার, গুড মর্নিং মর্নিং। আমি অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, কিছু বলার জন্য যে ইনভাইট করা হয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সামনে আমি বলতে পারছি। তো আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা ট্রেনিং সেশন তো বটেই, কিন্তু আজকে আমরা হচ্ছে টক শোর মাধ্যমে প্রোগ্রামটা করব। টক শোর মাধ্যমে করলে কি হয়, আমরা ফিল্ডে গিয়ে অ্যাকচুয়াল সিচুয়েশনে পড়লে যেরকম হয়, মানে যেরকম আমাদের কোশ্চেন করে, আমি সেইভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব, যাতে এই জিনিসটা থেকে আপনারা নলেজ নিয়ে ফিল্ডে গিয়ে সেটাকে এক্সিকিউট করতে পারেন। এবং যখন আমরা এক্সিকিউট করতে পারবো, অটোমেটিক্যালি আমাদের বিজনেস ভলিউমও বাড়বে। তো আজকে এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে, এবং এখানে আমাদের এলওএস যিনি হেড, সৌমিত্র স্যারকে আমার হচ্ছে শ্রদ্ধা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। তো আজকে সুভাষিস, তোমার সাথে তো আমার একটু আগে কথা হচ্ছিল, এবং তুমি বলছিলে যে তুমি নানা রকম প্রবলেম ফেস করো বা ফিল্ডে গেলেও অনেক রকম কোশ্চেন করো। আমি রিকোয়েস্ট একদম, করবো যে কি কি কোশ্চেন তুমি ফেস করো সেগুলো যদি আমার একদম, সাথে শেয়ার করো, আমি সেইভাবেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। একদম, 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 একদম ম্যাডাম। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি, যেটা ফিল্ডে গিয়ে কাজ করতে গেলে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, বেসিক্যালি টিমের অনেকেই প্রবলেমটা ফেস করছে। আচ্ছা, আমরা তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য। আচ্ছা, স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? কি স্বাস্থ্যটা কি? স্বাস্থ্য বলতে আমরা কি বুঝছি? আমরা যখন ফিল্ডে যাই তখন কিন্তু ম্যাক্সিমাম লোক যেই জিনিসটা বলে যে আমাদের কোনো রোগ নেই, বা আমরা যা খাবার খাচ্ছি আহ, তা থেকেই আমার কিন্তু সমস্ত যেটা প্রয়োজন সেই চাহিদা মিটে যাচ্ছে, আমার আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই, বা এই ধরনের অনেক কিছু আমরা শুনি। এবং সবাই কিন্তু বলে যে আমাদের কোনো ডিজিজ নেই, কারণ কেউ মানতে চায় না সে অসুস্থ। কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, আমরা কিন্তু চারদিকে যদি তাকিয়ে দেখি, কেউই কিন্তু 100% সুস্থ নয়।
যেটা আমাদের স্বাস্থ্যের সংজ্ঞা, সেটা হচ্ছে ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, ইমোশনালি এবং স্পিরিচুয়ালি সবকটা অ্যাসপেক্টে যদি মানুষ রোগমুক্ত থাকতে পারে, তাহলেই সে সম্পূর্ণ স্বাস্থ্যের অধিকারী হতে পারে। কিন্তু আজকের ডেটে যদি দেখি, এই সবকটা অ্যাসপেক্ট এটা কিন্তু পসিবলই নয়। কখন পসিবল ছিল? সত্য যুগে, যখন মানুষ কিন্তু একটা কমপ্লিট সাত্ত্বিক লাইফস্টাইল লিড করতো, আশ্রমে থাকতো, সাত্ত্বিক খাবার খেত। তো আজকের ডেটে এত ফাস্ট লাইফের যুগে কিন্তু কমপ্লিটলি একজন সুস্থ মানুষ আপনি পাবেনই না, কোনো না কোনো তার লাইফের অ্যাসপেক্টে কিছু না কিছু প্রবলেম আছে। আমি ঠিক বলছি তো শুভাশিস? একদম 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 ঠিক, একদম। আচ্ছা, আরো কয়েকটি জিনিস আমার জানার আছে। আমরা তো জানলাম যে স্বাস্থ্য কি, আহ, এবং এই যে স্বাস্থ্য মানে বেসিক্যালি আমাদের এই শরীরকে ভালো রাখার জন্য কি কি করা উচিত, আপনি যদি আমাদেরকে একটু গাইড করে দেন যে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কি কি করতে হবে, কি করা উচিত শরীরকে ভালো রাখার জন্য। দেখো, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি। আজকের ডেটে আমরা যখন সকালবেলা উঠি, উঠে কিন্তু প্রত্যেকেই কিন্তু তাড়াহুড়ো করে হচ্ছে নাকে মুখে দিয়ে যে যার কাজে বেরিয়ে যাচ্ছি, মিটিং এ যাচ্ছি, কেউ কেউ হয়তো চাকরি বাকরি করি, চাকরি বাকরিতে যাচ্ছি, বাচ্চারা হচ্ছে স্কুলে বেরাবে। একটা পুরো মানে ফাস্ট স্পিডে লাইফ চলতে থাকে। এবং আমরা কিন্তু আমাদের লাইফের একটা বড় অংশ স্পেন্ড করি টাকা রোজগার করার জন্য। করবে নাই বা কেন? কারণ আজকের ডেটে যে কোনো কিছু করার জন্য টাকা লাগে। স্বপ্নের একটা প্রাইস থাকে, তো সেই কারণে টাকা সবাইকে রোজগার করতেই হয়, কোনো উপায় নেই। এবং আজকের ডেটে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কাজ করেও কিন্তু টাকার জোগাড় দিতে পারছে না। তো এটাই কিন্তু রিয়েলিটি লাইফে। কিন্তু এই যে টাকা রোজগার করছি এবং পরবর্তীকালে স্বাস্থ্যকে আবার ফিরিয়ে আনার জন্য আবার সেই টাকা খরচ করতে হচ্ছে। আজকের ডেটে কোনো মানুষকে কিন্তু ভরসা করা যাচ্ছে না, বিভিন্ন হসপিটালে যাচ্ছি, ভুল চিকিৎসা হচ্ছে, মেডিসিন ভুল পাচ্ছি। তো এইগুলো কিন্তু আমাদের পার্ট অফ লাইফ। আমাদের চেষ্টা করতে হবে আমাদের এই ফাস্ট লাইফস্টাইলের মধ্যে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। এবং তার জন্য কি করতে পারি? আমাদের প্রপার একটা রুটিনে নিজের জীবনকে বেঁধে ফেলতে হবে। এটাকে বলা হচ্ছে আর্ন। আমাদের যেমন টাকা পয়সা আর্ন করতে হয়, সেরকম স্বাস্থ্যকেও আর্ন করতে হবে। আর্ন করার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড রাখতে হবে, একটা নির্দিষ্ট স্লিপ শিডিউল থাকতে হবে, যেই টাইমে আমি শোবো, যেই টাইমে আমি উঠবো। মিনিমাম 7 ঘন্টা প্লাস আমার ঘুম যদি হয় তাহলে বেস্ট। এবং নিউট্রিশন, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একদম। তো আমরা তো দেখলাম যে শরীরকে ভালো রাখতে গেলে আমাদের এক্সারসাইজ এবং অ্যাটিটিউড ঠিকঠাক রাখতে হচ্ছে, রেস্ট প্রপার ভাবে করতে হচ্ছে এবং নিউট্রিশন নিতে হচ্ছে। সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু নিউট্রিশনটা কি? এটা তো কেমন একটা লাগছে। ছোটবেলায় শুনেছিলাম নিউট্রিশনটা কি, মানে ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন এই নিউট্রিশন শব্দটা শুনেছিলাম, যে নিউট্রিশন বা পুষ্টি, আহ, হুম। এটা কি, মানে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে নিউট্রিশন জিনিসটা কি। দেখো, তুমি কিন্তু ঠিক আমার মনের কথাটাই বললে। আমিও যখন এই মোদি কেয়ারে আসিনি, তখন কিন্তু আমার এই নিউট্রিশন সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই ছিল না। ভাবছিলাম এটা আবার কি জিনিস, এই বইয়ে পড়েছিলাম ক্লাস 7, 8, 9, 10-এ, তখন হয়তো আহ পড়েছিলাম কিছু একটা। কিন্তু এখন যা আমার লাইফস্টাইল, তার সাথে নিউট্রিশন বা পুষ্টির কোনো সম্পর্ক নেই। কারণ যা পাচ্ছি খাচ্ছি, কর্পোরেট চাকরি করি, যাতায়াত করতে অনেক সময় চলে যাচ্ছে, ওয়ার্ক প্রেশার। তো ঠিক মতো নিয়ম মেনে শিডিউল মেনে খাওয়া দাওয়া কিন্তু হতো না, এটা কিন্তু আমি বাস্তব কথা বলছি। তো তারপরে আমি দেখলাম যে বিভিন্ন রকম ডিজিজ আসছে, বিভিন্ন রকম শরীরে প্রবলেম আসছে। লাইফস্টাইল ডিজিজের মধ্যে যেমন থাইরয়েডের সমস্যা আসে আমার, পিসিওডি সমস্যা আসে। এবং তখন দেখি যে আস্তে আস্তে শরীরটা ভেঙে যাচ্ছে এবং ওজনও বাড়তে থাকে। তখন বুঝলাম যে আমার যেটা চালাচ্ছি সেইভাবেই যদি আমি লাইফস্টাইল আমার চালাতে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আরো ডিটোরিয়েট করতে থাকবো। এবং খুব কম বয়সের মধ্যেই নানা রকম প্রবলেম আসে, যেমন যেটা আর কি ইন জেনারেল আমি আজকাল চারদিকে যদি তাকাই, যে ইয়াং জেনারেশন 22 বছর 23 বছর থেকে বিভিন্ন রকম প্রবলেম আসছে। তো এই ধরনের প্রবলেম রিলেটেড ফোন আমার কাছে সবসময় আসে। তো এটা কিন্তু একটা মেন কারণ যে লাইফস্টাইলটাকে ঠিক মতো মেনটেন না করে, এবং তার সাথে হচ্ছে নিউট্রিশনের গাফিলতি। আমাদের শরীর চালাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা বেশি পরিমাণে লাগে, আর মাইক্রোনিউট্রিয়েন্টস মানে কম পরিমাণে লাগে। কম পরিমাণে লাগলেও সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক, যেটা হচ্ছে প্রোটিন প্রয়োজন,
কার্বোহাইড্রেট দরকার আমার এনার্জির জন্য, এবং স্টোরেজ অফ এনার্জি হচ্ছে ফ্যাট অনুযায়ী আমাদের স্টোর হয়। এবং প্রোটিন, আমরা জানি যে প্রোটিন যদি আমি শুধু খাচ্ছি তাহলেই হবে না। ধরুন প্রোটিন যদি আমার শরীরের র মেটেরিয়াল হয়, তাহলে শ্রমিক হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আপনার শরীরে র মেটেরিয়াল আছে, কিন্তু আপনার কাছে শ্রমিকের সাপ্লাই নেই, তাহলে কি প্রোডাকশন আটকে যাবে। সেম ওয়েতে আমাদের শরীরে প্রোটিন আছে, কিন্তু ভিটামিন মিনারেলস এর যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই হচ্ছে শাটডাউন হয়ে যাবে, তো যেটা আমরা কেউই চাই না। তো আমি আশা করি এর মাধ্যমে আমি একটা বেসিক আইডিয়া দিতে পারলাম যে নিউট্রিশন ব্যাপারটা কি এবং কি দরকার। এবং তারপরে এর সাথে সাথে বলি যে আমাদের একটা ফুড পিরামিডের ছবি তুমি হয়তো দেখেছো, বইয়ে বইয়ে দেয়া ছিল, যেখানে আর কি দেয়া ছিল যে একদম। কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি লাগবে, ফ্রুটস এন্ড ভেজিটেবল, তারপরে তারপরে আমাদের প্রোটিনের সোর্স হিসেবে আমরা মাছ, মাংস, ডিম, দুধ থেকে নিতে পারি প্রোটিন, এবং ফ্যাট অল্প হলেও লাগবে, মানে গুড ফ্যাট যেটাকে বলা হয় ওমেগা 3। কিন্তু দেখা যাচ্ছে আজকের ডেটে মানুষ কিন্তু ফুড পিরামিডটাকে উল্টে দিয়েছে। যেই ধরনের খাবার খাওয়া কম খাওয়া উচিত সেটা বেশি খাচ্ছি, যেটা বেশি খাওয়া উচিত সেটা কম খাচ্ছি, সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। খাবারে ভ্যারাইটি নেই, এমটি ক্যালোরি, ফাস্ট ফুড খাচ্ছি, লো কোয়ালিটির খাবার খাচ্ছি, এবং স্ট্রেস লেভেল এত বেড়ে গেছে, বারবার করে চা কফি ইনটেক করছি, এবং সঙ্গে হচ্ছে সুগারের ইনটেক বেশি করছি, সল্টের ইনটেক করছি। আপনারা কখনো কেউ দেখেছেন যে কোনো পশু পাখি হচ্ছে মিষ্টি খায় বা নুন দিয়ে খাবার খায়? সেই কারণেই কিন্তু পশু পাখির ডাক্তারের প্রয়োজনটা অনেক কম পড়ে, আর আমাদের এত বেশি পড়ে। তো আমরা যদি এই জিনিসগুলোকে একটুখানি ঠিকঠাক করতে পারি, মানে লাইফস্টাইলে কারেকশন, তাহলে বেটার হবে। কিন্তু আপনি বলবেন যে লাইফস্টাইলে কারেকশন কি করে করবো, তাহলে তো আমাকে চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ঘর সংসার ছেড়ে দিয়ে বনে গিয়ে থাকতে হবে, তাই তো? বনে গিয়ে থাকলে আমরা ঠিক ঠিক। লাইফস্টাইলটাকে কারেকশন করতে পারবো, কারণ একদম। এই সংসারে হুম থেকে হুম। কেউ তো আমাকে ছাড়বে না, আমাকে কাজ করতেই হবে। তাই আমাকে এই ফাস্ট লাইফস্টাইল, স্ট্রেস এবং এনভায়রনমেন্টের পলিউশন, ছুটতে ছুটতে কোথাও মিটিং এ যাচ্ছি বা কোথাও হচ্ছে প্রোগ্রামে যাচ্ছি বা কোথাও ট্রেনিং এ যাচ্ছি, আমি রাস্তায় যেতে যেতে খাচ্ছি, বাচ্চা একটা স্কুল কমপ্লিট করে টিউশনে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে খাচ্ছে, এবং এইসবের চক্করে এক্সারসাইজ করার টাইম পাচ্ছি না। তো এগুলো নিয়েই আমাদের থাকতে হবে, এবং এগুলোর মধ্যেই আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো সেইখানেই কিন্তু আমাদের রোল আসে, যে এখানে নিউট্রিশনের গ্যাপ। তো আমি দেখছি যে এত কিছু আমরা অনিয়ম করছি, তো তাহলে আমাদের কিছু না কিছু নিয়মের মধ্যে আনতে হবে। সেটা হচ্ছে আমাদের ওয়েল রেঞ্জের প্রোডাক্ট, যেটা যদি আপনার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই জায়গাটাকে মাথায় রেখে এবং এজ অনুযায়ী যা আমাদের নিউট্রিশনের প্রয়োজনীয়তা আছে সেটাকে মাথায় রেখে আমাদের এই কমপ্লিট রেঞ্জটাকে ডিজাইন করা হয়েছে, বেসড ইন মডার্ন সায়েন্স অ্যান্ড গুডনেস অফ নেচার। এই দুটোর কম্বিনেশনে তৈরি করা হয়েছে সাইবেদিক ফর্মুলা, মানে আমাদের আয়ুর্বেদের যে প্রাচীন যে ফর্মুলা আছে সেগুলোকে আবার সায়েন্সের সাথে কম্বিনেশন করে নতুন ভাবে আমাদের প্যাকেজিং করে নিয়ে আসা হয়েছে। ওকে ওকে ওকে। তো ম্যাডাম বুঝলাম যে কি নিউট্রিশন এবং নিউট্রিশন আমাদের কেন নেওয়া উচিত। কিন্তু আপনি যেটা বললেন ওয়েল রেঞ্জ, মানে আমার তো শুনে কেমন একটা লাগছে এটা সাপ্লিমেন্ট। আচ্ছা, সাপ্লিমেন্ট শুনেই তো একটু আমরা প্রত্যেকেই অবাক হয়ে যাই যে সাপ্লিমেন্ট আবার কি জিনিস। সাপ্লিমেন্টটা খেলে আবার কোনো সাইড এফেক্ট হবে না তো? দীর্ঘদিন সাপ্লিমেন্ট খেলে কোনো শরীরে ক্ষতি করবে না তো? এটা অনেকের প্রশ্ন থাকে যে সাপ্লিমেন্টের আবার সাইড এফেক্ট যদি হয়। শুধু তাই না ম্যাডাম, এরকম প্রশ্ন আমাকে অনেকে করে যে এটা কি ওষুধ, এটা কি কোনো মেডিসিন? কারণ আমরা জানি তো মেডিসিন তো আমরা খাই, ডাক্তাররাও বলে দীর্ঘদিন মেডিসিন খেলে সাইড এফেক্ট হয়ে যায়। ম্যাডাম একদম। তাহলে সাপ্লিমেন্ট আর মেডিসিনের মধ্যে কি পার্থক্য রয়েছে? আর সাপ্লিমেন্ট দীর্ঘদিন খেলে কি কোনো সাইড এফেক্ট হতে পারে? দেখো সুভাষিস, তোমার মনে এই যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তা সত্ত্বেও আমি বলবো এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে, এখন কিন্তু আমাদের সাপ্লিমেন্ট সম্বন্ধে অনেক বেশি কিন্তু মানে আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে। আমি আশা করি ঠিক তোমাকে বোঝাতে পারছি। তার কারণ আজকের ডেটে আমাদের ইন্ডিয়া হচ্ছে সাপ্লিমেন্টের একটা ভালো মার্কেট করে নিয়েছে, এটা একটা বুমিং মার্কেট। এখন অ্যাওয়ারনেস অনেক বেটার। তুমি যদি এই কথাটা আমাকে আজ থেকে 4 বছর, 5 বছর, 6 বছর আগে, কোভিড আসার আগে বলতে, তখন কিন্তু আমি এগ্রি করতাম। আজকালকার দিনে আমি অনেক সময় ফিল্ডে কাজ করি, যখন চাষির ঘরে গেলেও অনেকে কিন্তু ওমেগা 3 জানে।
যারা হচ্ছে সাধারণ লোক, যারা আহ, মানে ওয়েট লস করছে, জিমে যাচ্ছে, এই জিমগুলোর দৌলতে কিন্তু লোকে প্রোটিনের ইম্পর্টেন্স, এবং অনেকে ওয়েট লস যারা করছে তারা কিন্তু গার্সিনিয়া ক্যাম্বোজিয়ার কথাও বলছে। তার মানে এখন কিন্তু অনেক মানুষই কিন্তু আস্তে আস্তে অ্যাওয়্যার হচ্ছে, এবং আমাদের জন্য যারা আর কি ফিল্ডে কাজ করছি তাদের জন্য কিন্তু একটা ভীষণ বড় সুযোগ যে এই জায়গাটাকে ইউটিলাইজ করা। আর বাদ বাকি যা ডাউট আছে তোমার, বা তোমার টিম থেকেও অনেক সময় যে ডাউট গুলো আসছে বলছো, তো সেটার ক্ষেত্রে আমি কিছু তোমাদের বলতে চাই। প্রথমত একটা জিনিস বলো, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যে ধরো তুমি আজকের ডেটে একটা আপেল খাচ্ছো, আপেল খেলে কি তোমার সাইড এফেক্ট হয়? না, একদমই না। হয় না। আচ্ছা, ধরো তোমার হজম ক্ষমতা ভালো আছে, আজ থেকে তুমি 40 বছর বাদে আবার আপেল খাচ্ছো, তাহলে কি তোমার সাইড এফেক্ট হবে? সেটা থেকে তুমি কি না, পুষ্টি হবে না। পাবে কি পাবে না? পাবো, পুষ্টি পাবো, সাইড এফেক্ট হবে না। পাবে, থাইরয়েড হবে না, পুষ্টি পাবে। হ্যাঁ। এবার কারো হ্যাঁ। যদি কোনো হজম ক্ষমতাই না থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যদি আমার হজম ক্ষমতা মোটামুটি ঠিক আছে, আর আমি যদি হচ্ছে একটা আপেল এখন খাচ্ছি, আর রেগুলার বেসিসে এখন খেয়ে খেয়ে আগামী 40 বছর ধরেও খাই, আমার কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। তার একটাই কারণ, আপেল হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, মানে আমাকে নেচার দিয়েছে। তার মানে ন্যাচারাল জিনিসের কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু মেডিসিন মানেই তার সাথে কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট জুড়ে থাকে, আমি ঠিক আশা করি বলছি। ধরো তোমার কোনো একটা এক- ইনফেকশন হয়েছে, গলার ইনফেকশন হয়েছে, বা ইউরিন ইনফেকশন হলো কারো, বা অন্য কোনো ইনফেকশন হলো, তো ডাক্তার কি দেয়? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক দেয় মানেই সঙ্গে সঙ্গে কিন্তু বলেই দেয় যে এর সাথে কিছু প্যান্ডি, র্যান্ট্যাক এই ধরনের কোনো মেডিসিন খেতে হবে, গ্যাস অম্বল যাতে না হয়। তা সত্ত্বেও কিন্তু আমরা যখন অ্যান্টিবায়োটিকটা কনজিউম করি, 2-3 দিন পর থেকেই দেখা যায় আমাদের গা গোলাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, আমাদের লুজ মোশনের সমস্যা হচ্ছে। কেন? এটা হচ্ছে সাইড এফেক্ট থেকে হচ্ছে। তো এটা যদি আমি এক্সাম্পল দিচ্ছি, সবাই এর সাথে রিলেট করতেই পারবে। আরো প্রচুর মেডিসিন আছে, যেমন গাইনিক ওষুধ যখন দেয়, তার সাইড এফেক্টের জন্য হচ্ছে লোকের মধ্যে কনস্টিপেশনের সমস্যা আছে, হেয়ার ফলের সমস্যা হয়। মানে এরকম যে কোনো, আমি যদি অ্যালোপ্যাথি মেডিসিন খাই তার সাথে কিন্তু প্রচুর সাইড এফেক্ট আছে। সাধারণ ক্যালসিয়ামও যদি আমি মার্কেটের সিনথেটিক বেস খাই, সেটা খেলে কিন্তু সাংঘাতিক পরিমাণে আমাদের গ্যাস অম্বল বা হজমের গন্ডগোলের সমস্যা হয়। তার মানে মেডিসিন মানেই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট আছে। কিন্তু সাপ্লিমেন্ট যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, এর কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা আমাদের শরীরে দীর্ঘদিনও যদি কনজিউম করি কোনো রকম সাইড এফেক্ট আমাদের শরীরে ফেলবে না। মেডিসিন আমাদের শরীরে 40 থেকে 60% অ্যাবজর্ব হয়, কিন্তু সাপ্লিমেন্ট আমাদের প্রায় 80 থেকে 100% শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। মেডিসিন আমরা কখন খাই? যখন কোনো ডিজিজ হয়, কিন্তু আমরা চাই না কখনো ডিজিজ হোক, তাই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেই কারণেই আমাদের সাপ্লিমেন্ট খাওয়া উচিত। সাপ্লিমেন্ট কিন্তু মেডিসিন নয়, ন্যাচারাল ভেষজ ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা হচ্ছে তৈরি, এবং এর কোনো রকম সাইড এফেক্ট বডিতে হয় না। মেডিসিনের তো অবশ্যই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, এবং মেডিসিন কিন্তু কখনোই আমাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট করতে সাহায্য করে না, কিন্তু সাপ্লিমেন্ট কিন্তু সেটা করে। তো এটা যদি শোনার পর তোমার কি মনে হচ্ছে, যে সাপ্লিমেন্ট কি নেওয়া যায়? একদম 100%। এটা শোনার পর তো আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেল যে 100% সাপ্লিমেন্ট কিন্তু নেওয়া যায়। তো আমরা প্রত্যেকেই সাপ্লিমেন্ট এবার থেকে নেওয়া শুরু করব। এবং ম্যাডাম, একটা প্রশ্ন আপনার কাছে আছে যে আমরা তো সুস্থ থাকার জন্য, ওভারঅল ওয়েলবিং কে আমরা ঠিকঠাক রাখার জন্য আমরা কি ডেলি সাপ্লিমেন্ট খেতে পারি? সুস্থ থাকার জন্য, শরীরকে ভালো রাখার জন্য ডেলি কি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে? যদি খাওয়া যেতে পারে, তাহলে কোন কোন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে? আচ্ছা, আমাকে অনেক সময় যখন কেউ আর কি ফোন করে কোনো সাপ্লিমেন্টের সাজেশন নেওয়ার জন্য, বা কোনো ডিজিজের ক্ষেত্রে কি দেওয়া যেতে পারে, প্রথমেই বলি যে আমাদের কোম্পানি কিন্তু কখনোই এইভাবে প্রমোট করে না যে ডিজিজের জন্য আমরা সাপ্লিমেন্ট দিচ্ছি। আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যাতে আপনার ওই ডিজিজটাই না হয়। কিন্তু আমাদের দেখা গেছে যে ফিল্ডে কাজ করতে গিয়ে, যে আহ, বিভিন্ন ডিজিজে দিয়েও সাপ্লিমেন্ট থেকে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া গেছে। আর একটু আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের আর অর্জন করতে হবে সুস্থ শরীর। সেটা কিভাবে করব? এক্সারসাইজ করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, আমাদের স্লিপ প্যাটার্নটাকে ঠিক করতে হবে, রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে, দিনে ঘুমালে চলবে না, এবং নিউট্রিশন প্রপারলি নিতে হবে। তো অনেকে আমাকে বলে যে আচ্ছা ম্যাডাম, আমি তো সাপ্লিমেন্ট নিচ্ছি, তাহলে কি আমার
আর কোনো রকমের হচ্ছে শরীর চর্চা বা কোনো কিছু করার দরকার নেই। আমি বলবো যে আপনি যদি সাপ্লিমেন্ট নিচ্ছেন, আপনার 60 থেকে 70% কাজ হয়ে গেল। কিন্তু তার বাইরেও তো কিছু থাকে। সেই তার বাইরের জিনিসগুলো হচ্ছে প্রপার ওয়েতে আমাদের শরীরকে হাইড্রেশন দেওয়া, মানে জল কনজিউম করা। মিনিমাম 2-2.5 লিটার জল আমাদের কিন্তু রেগুলার কনজিউম করা উচিত। তার সাথে সাথে আমাদের এক্সারসাইজ আমাদের লাইফস্টাইলের সাথে অ্যাড করা উচিত। প্রপার সময় ঘুমানোর, যেটা হচ্ছে আয়ুর্বেদিক অনুযায়ী বলে যে ঘুমানোর বেস্ট টাইম হচ্ছে রাত 10টা থেকে সকালবেলা হচ্ছে 4টের মধ্যে। কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, আমাদের মিটিংও 10টা অব্দি চলে, তো 10টায় পারলাম না, আমরা যদি 11টা, 11:30টার মধ্যেও শুয়ে পড়তে পারি এবং সকালবেলায় 6টা, 6:30টার মধ্যে উঠে পড়তে পারি, তাহলেও কিন্তু অনেকটা আমরা রুটিনটাকে ঠিকঠাক রাখতে পারি। এর সাথে সাথে পজিটিভ থিঙ্কিং কি আপনি মনে করবেন যে পজিটিভ থিঙ্কিং আসবে তাহলে কি পজিটিভ থিঙ্কিং আসবেন? না। এর জন্য আপনাকে কিন্তু রেগুলার প্রথমে শুরু করতে হবে ব্রিদিং এক্সারসাইজ দিয়ে। আপনি রেগুলার ব্রিদিং এক্সারসাইজ করুন, কারণ মেডিটেশন কিন্তু অনেক পরে আসা। প্রথমে ব্রিদিং এক্সারসাইজ করলেন, আপনার মাইন্ডটাকে কাম ডাউন করলেন। আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারেন। গ্র্যাটিটিউড মানে কি? আপনি যে এই আজকে এই পৃথিবীতে আছেন, আপনাকে যে পঞ্চমহাভূত আপনার শরীরকে যে লালন পালন করছে, আপনি প্রতিদিন চাইলেই হচ্ছে ফোন ইউজ করতে পারছেন, ইন্টারনেট ইউজ করতে পারছেন, আপনি যে একটা খাট পেয়েছেন শোয়ার জন্য, আজকের দিনটা যে ভালোভাবে কেটেছে, আজকের যে অন্ন আপনি পেয়েছেন, এই প্রত্যেকটা জিনিসের জন্য আপনি কিন্তু গ্র্যাটিটিউড প্রকাশ করতে পারেন। এটা কিন্তু আপনার মেন্টাল হেলথকে দারুণ ভাবে বুস্ট করে। এবং তার সাথে সাথে এগুলো করতে করতে আপনার মাইন্ড যখন আস্তে আস্তে ক্ল্যারিটি আসতে থাকবে, আপনি কিন্তু ভিশন বোর্ড ইউজ করতে পারেন এবং ধীরে ধীরে আপনি মেডিটেশনের জন্য 2 মিনিট 5 মিনিট করে শুরু করতে পারেন। আর এক্সারসাইজ তো করাই উচিত। এবং দেখা গেছে যে আমরা বলি যে প্রোটিন দরকার আমাদের বিল্ডিং ব্লকের জন্য, মানে আমাদের মাসেল ডেভেলপমেন্টের জন্য, কিন্তু দেখা গেছে যে একটা মানুষ যদি সিডেন্টারি লাইফস্টাইল লিড করে, তাহলে বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ কিন্তু তার মধ্যে চলে আসে। এবং মাসেল ডেভেলপমেন্ট করার জন্য যেটা সবচেয়ে দরকার, সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং, মানে আপনার মাসেলকে যাতে শেপ দেয়। তো প্রোটিনের ভূমিকা আছে। আপনি যদি সঙ্গে এক্সারসাইজ করেন, আপনার বডি কিন্তু অনেক বেশি টোন থাকবে। আমি কিন্তু এক্সারসাইজ লাস্ট 2-3 বছর ধরে কন্টিনিউয়াসলি করি, রেগুলার বেসিসে করি। আমার তা সত্ত্বেও রেজাল্ট আসছিল না, ওজন বেড়ে যাচ্ছিল। কেন? তার একটাই কারণ, যে আমার থাইরয়েডের সমস্যা আছে এবং পিসিওডি সমস্যা আছে, মেডিসিন খাচ্ছিলাম তার সাইড এফেক্ট। তো যখন আমি আমি এই শেপ শিফট রেঞ্জটা শুরু করলাম এর সাথে, এবং আমার লাইফস্টাইল কারেকশন তো করেছি এবং তার সাথে সাথে এক্সারসাইজও করি রেগুলার লাস্ট 3 বছর ধরে, এই কমপ্লিট প্যাকেজ হিসাবে কিন্তু আমার শরীরটা এখন আগের থেকে অনেক বেটার আছে। তো যদি এইগুলো নিয়ে তো আমরা একটু পরে আলোচনা করবোই, কিন্তু যদি শুধুমাত্র নর্মাল ওয়েলবিং বলি বা ফিল্ডে গেলাম, প্রথমেই আমি কোনো মানুষকে যদি প্রোডাক্ট সাজেস্ট করতে চাই, প্রথমেই আমরা বলতে পারি কিন্তু ডিটক্সিফিকেশনের কথা। কারণ আপনি এতদিন ধরে মেডিসিন খাচ্ছেন, ভেজাল খাবার খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, বিভিন্ন রকম মেডিসিন নিয়েছেন, তারপরে আমরা যে খাবার খাচ্ছি, চাষবাসেও এখন প্রচুর সার, রাসায়নিক সার ব্যবহার করা হয়, আপনার শরীরে কিন্তু এনভায়রনমেন্ট থেকেও টক্সিন যায়। প্রথমেই কিন্তু ডিটক্সিফিকেশন দরকার। তো ডিটক্সিফিকেশনের জন্য আপনি ডিটক্স দিতে পারেন, অথবা কেউ যদি ডিটক্স না নিতে চায়, অপশন হিসেবে অ্যালোভেরা জুস নিতে পারে। আর কি নিতে পারে? ননি জুস নিতে পারে। আর কি নিতে পারে? আমলা জুস নিতে পারে। তো যে কোনো ভাবে আপনাকে প্রথমে আপনার শরীরের থেকে টক্সিনটাকে রিমুভ করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভাইটাল ফার্স্ট স্টেপ যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে। যদি আপনার শরীর থেকে সাপ্লিমেন্ট মানে আমার টক্সিন বেরিয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো সাপ্লিমেন্ট বা যে কোনো মেডিসিনও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তাই ডিটক্সিফিকেশন প্রথমে জরুরি। ডিটক্স হওয়ার পর আমাদের শরীরে বিল্ডিং ব্লকের জন্য আপনি প্রোটিন নিতে পারেন। আজকের ডেটে আমাদের কাছে প্রোটিন ক্রেস্ট অ্যাভেলেবেল আছে, আমাদের শেপ শিফটের রেঞ্জের মধ্যে প্রোটিন আছে। তো আপনি যে কোনো প্রোটিনই কিন্তু নিতে পারেন। তো তবে একটা জিনিস বলবো, যদি কারো প্রোটিন নিতে বাজেটের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে স্পিরুলিনাও নেওয়া যেতে পারে। মাল্টিভিটামিন মেন অ্যান্ড উইমেন, এটা স্পেসিফিক্যালি আলাদা করে আছে, সেটা নেওয়া যেতে পারে। ইন্টেলেক্ট হচ্ছে আমাদের খুবই জরুরি, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ইস্যু তৈরি হয়। এবং ইন্টেলেক্টের একটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সর্বব্যাপী রোল আছে। আর আমাদের ওমেগা 3 দরকার, যেটা হচ্ছে গুড ফ্যাট। তো এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। খাওয়ার নিয়ম বলে দিচ্ছি, কেউ যদি ডিটক্স খায়, তাহলে কেউ চাইলে সকালবেলা একসাথে এমটি স্টমাকে দুটো খেতে পারে।
অথবা সকালে একটা বিকালে একটা এমটি স্টমাকে খেতে পারে। কেউ প্রোটিন যদি ক্রেস্ট খাচ্ছে, তাহলে প্রোটিন ক্রেস্ট হচ্ছে যদি সে তার ওজন কম থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্রেকফাস্টের সাথে উইথ মিল্কের সাথে খেতে পারে। আর যদি কারো ওজন বেশি থাকে, তাহলে প্রোটিন ক্রেস্ট কিন্তু বিকাল বেলায়, রাত্রিবেলার মিলটা স্কিপ করে প্রোটিন ক্রেস্ট খেতে পারে। স্পেশালি এটা আমি বলবো যেই সব বাচ্চারা 15, 16, 17, 14 এই বয়সী এবং ওভারওয়েটের সমস্যায় ভুগছে, তো ভুগছে তাদেরকে আমরা কিন্তু প্রোটিন ক্রেস্ট রাতের মিলটাকে স্কিপ করে অনায়াসে দিতে পারি। এবার যদি আমি প্রোটিন কোনো কারণে নিতে পারছি না, আমার বাজেটের সমস্যা আছে, তাহলে আমি স্পিরুলিনা নিতে পারি তার বদলে, কারণ বাজেটটা একটু কম হয়ে যাচ্ছে। এবং স্পিরুলিনা হচ্ছে দিনে 2টো করে আফটার মিল, মানে আমি ব্রেকফাস্টের পরে নিতে পারি, লাঞ্চের পর নিতে পারি, বা ডিনারের পর নিতে পারি, দিনে 2টো করে। মাল্টিভিটামিন হচ্ছে আমি ব্রেকফাস্টের পরে একটা করে দেবো। আমি যদি মাল্টিভিটামিন মেন নিই তাহলেও একটা, উইমেন নিলে তাহলেও একটা, এবং আমাদের যেটা নর্মাল যেটা প্রথমের মাল্টিভিটামিন সেটাও যদি আমি নিই সেটাও একটা করেই আমরা নিতে পারছি। ইন্টেলেক্ট আমাদের এমটি স্টমাকে নিতে হয়, সকালবেলা খালি পেটে প্রত্যেকদিন একটা করে। এবং ফ্ল্যাক্স অয়েল বা krill অয়েল আমরা কিন্তু খাবার পরে বা খাবার মাঝখানে নিতে পারি। তো ফ্ল্যাক্স অয়েল আমাদের দিনে 2টো থেকে 3টে নিতে হবে, এবং krill অয়েল হচ্ছে একটা করে আমরা নিতে পারি। তো এটা গেল ওভারঅল ওয়েলবিং। এবার বলো আর যদি তোমার কোনো কোশ্চেন থাকে। একদম। আমরা তো দেখলাম যে ওভারঅল ওয়েলবিং এই প্রোডাক্ট গুলো যদি আমরা নিই, এই সাপ্লিমেন্ট গুলো আমরা নিই, তাহলে কিন্তু আমাদের আহ একটা সুস্বাস্থ্য আমরা পাবো এবং ভালো থাকবো, এবং আমাদের ওভারঅল ওয়েলবিংটাও ঠিকঠাক থাকবে। তো ম্যাডাম, আপনার কাছে একটা প্রশ্ন, একটু আগেই আপনি একটা রেঞ্জ বললেন সেপসিপ হুম। ওজন কমানোর জন্য, কিন্তু আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের 70% মানুষ, শহরতলি বলুন বা শহর অঞ্চলে, আমরা দেখেছি তারা কিন্তু ওভার ওয়েট বা ওবেসিটির সমস্যায় ভুগছেন। দেখা একদমই যাচ্ছে তাই। যে গত বছরের পুজোর জামা এই বছরে হচ্ছে না, নিজেই আয়নার সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে, কারণ তাদের ওয়েট। এটা কিন্তু একদম বিশাল একদম। বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো ম্যাডাম, আমাদের মোদি কেয়ারে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কিছু কি আছে যেটাতে ওবিসিটি সমস্যাটা চলে যাবে? দেখো, তুমি যখন বললেই, তুমি আমাকে সেদিনকেও ফোন করেছিলে, তখন বলছিলে যে আমার ফেসবুক প্রোফাইলে দেখেছো যে শেপ শিপ সম্বন্ধে এবং কিছু ওয়েট লসের ব্যাপারে। আমি তো তোমাকে তখন বলেছিলাম যে সামনাসামনি বসলে এটা নিয়ে একটু বলা যেতে পারে, কারণ এই বিষয়টা এরকম চট করে বলা যায় না। তো আজকে কি তোমার সময় আছে? তাহলে কিন্তু বলবো আমি। একদম সময় আছে। আচ্ছা, তাহলে চলো জেনে নিই আমাদের এই রেঞ্জটা সম্বন্ধে। এবং যেটা তুমি বলছো যে ওভারওয়েটের সমস্যা, এটা কিন্তু শুধু শহরতলি বা শহরে নয়, আজকাল কিন্তু গ্রামেও এই প্রবলেমটা ঢুকে গেছে। এবং ওভারওয়েট এমন একটা ডেঞ্জারাস জিনিস যেটা কিন্তু অন্যান্য রোগকে ডেকে আনে, ডেকে ডেকে আনে। এবং ডাক্তারের কাছে গেলেই প্রথমে বলবে যে আপনি ওয়েট কমিয়ে আসুন, কিন্তু আমরা চেষ্টা করেও ওয়েট কমাতে পারছি না। তো ডাক্তার সেটা বোঝে না যে ওয়েট কমানো যাচ্ছে না, কম করে খাচ্ছি তাও ওজন বেড়ে যাচ্ছে। বহু মানুষ তো এরকমও আছে যাদের হচ্ছে জল খেলেও ওজন বাড়ে, তো এরকমও মানুষ আছে। তো এই সমস্যাটা কিন্তু সর্বব্যাপী, এবং আমরা যদি কোনো মানুষকে এটার সলিউশন দিই, সে কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার হতে পারে। কি মনে হয়? একদম ঠিক, একদম একদম। তাহলে আমরা একটু জেনে নিই যে ওবিসিটি থেকে আমাদের কি কি প্রবলেম আসতে পারে। ওবিসিটি কিন্তু আমাদের 45% হার্ট ডিজিজেস চান্সেস বাড়িয়ে দেয়, 85% টাইপ 2 ডায়াবেটিসের চান্স বাড়িয়ে দেয়, 50% হচ্ছে হায়ার রিস্ক হয় হাইপার টেনশনের, মানে বিপি বেড়ে যাওয়ার, 20 থেকে 25% আমাদের কিডনি রিলেটেড কোনো ইস্যু আসতে পারে, এবং 25 থেকে 30% হচ্ছে আমাদের ফ্যাটি লিভার বা ফাইব্রোসিসের সমস্যা থাকে। এই কিছুদিন আগে আমাদের এক কনসালটেন্ট ফোন করে বলছে তার মেয়ে ক্লাস 12-এ পড়ে, তার এরকম ফাইব্রোসিসের সমস্যা আছে, এবং ডাক্তার বলে দিয়েছে যে আগামী 2-3 মাসের মধ্যে যদি না সচেতন হয় যা তা হয়ে যাবে। উনি তো পুরো ভেঙে পড়েছেন, আমাকে বলছেন যে কি হবে আমার মেয়ের। তো আমি বললাম যে আপনি যখন মোদি কেয়ারে আছেন তাহলে কোনো চিন্তা নেই, কি করতে পারেন। বললো যে ম্যাডাম আমি তো আহ, কি করতে পারি। আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে এই ব্যাপারে ডিটেলসে বলবো। তো তারপরে আমি যখন বললাম তখন বললো ঠিক আছে আমি তাহলে এগুলো করি, এবং ওয়েটটা কমাতে হবে, আমার মেয়ের ওজনটা বেশি। আমরা তো সাপ্লিমেন্ট দেবো হচ্ছে অন্যান্য ডিজিজের ক্ষেত্রে, কিন্তু ওয়েট যদি না কমানো যায়, পিসিওডি, ফ্যাটি লিভার, হাই বিপি, হার্ট ডিজিজ, এগুলো জাস্ট পেছনেই দাঁড়িয়েছে। এটা থেকে আমরা কিন্তু মুক্তি পাবো না। তো কেন আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে সেটা তো আমাদের জানতে হবে। আমরা হাই ক্যালোরি ফুড খাচ্ছি, এমটি ক্যালোরি ফুড খাচ্ছি, মানে ক্যালোরি তো এসে গেল কিন্তু ওর মধ্যে কোনো রকম নিউট্রিশন ভ্যালু নেই। আমরা
প্রপার ওয়েতে হচ্ছে ঘুমাচ্ছি না, স্ট্রেস নিচ্ছি, এক্সারসাইজ করছি না, হরমোনাল ডিসঅর্ডার, মেডিসিনের সাইড এফেক্ট, যেটা আমার ক্ষেত্রে হচ্ছিল যে প্রপার ওয়েতে সবকিছু করছি কিন্তু তা সত্ত্বেও আমার ওয়েট কমছে না, তার কারণ মেডিসিনের সাইড এফেক্ট। এটা কিন্তু একটা বড় প্রবলেম। তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমাদের ওয়েটটা বেড়ে যাচ্ছে এবং ডাক্তার বলছে ওয়েট কমাতে হবে। আরে কমাবো কি করে, সেটা তো বলছে না। তো আমাদের কাছে আছে কিন্তু দুর্দান্ত একটা প্রোডাক্ট রেঞ্জ, শেফ শিফট, যেখানে আমাদের একটা মিল রিপ্লেসমেন্ট শেক আছে, যেটা আমরা সকাল আর রাতের মিল স্কিপ করে খেতে পারি। আমাদের ফ্যাট বার্নার টি আছে, এবং যেটাকে বলা হচ্ছে প্রিমিক্স, এবং আমাদের ফ্যাট বার্নার ক্যাপসুল আছে। তো এই কমপ্লিট রেঞ্জটা যদি আমরা নিচ্ছি, আমরা কিন্তু খুব ভালো থাকতে পারি। তো মিল রিপ্লেসমেন্ট শেকটা এত ভালো কি করে হলো, আমরা সেটা নিয়ে একটু জানি। আমাদের মিল রিপ্লেসমেন্ট শেকে আছে সোয়া প্রোটিন আইসোলেট এবং ওয়ে প্রোটিন, যেটা আমাদের মাসল গ্রোথ, রিপেয়ার এবং ওয়েট ম্যানেজমেন্টে দুর্দান্ত ভাবে কাজ করে। আর কি আছে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আমি বললাম প্রোটিন তো হলো, কিন্তু যদি শ্রমিকরা না আসে মানে ভিটামিনস মিনারেলস, তাহলে কি করে হবে? এই প্রোটিনের মধ্যে শ্রমিকদেরও দেয়া আছে, মানে ভিটামিন মিনারেলসও আছে, যেটা আমাদের ওভারঅল এনার্জিকে বাড়াতে, ওভারঅল হেলথ ম্যানেজমেন্টে, ইমিউনিটি বাড়াতে এবং মেটাবলিজম বাড়াতে। এই যে যারা বলে যে আমার জল খেলেও ওজন বেড়ে যায়, সেটা হচ্ছে এই ক্যাটাগরির মানুষ যাদের হচ্ছে মেটাবলিজম স্লো হয়ে যায়, এবং স্লো হয়ে যাওয়ার কারণে কিন্তু তার প্রপার ওয়েতে নিউট্রিশনের ডিস্ট্রিবিউশন হয় না এবং ওজন বেড়ে যায়। আর একটা জিনিস, আরো কিছু জিনিস আছে এর মধ্যে, যেমন হচ্ছে ফাইবার। ফাইবার কিন্তু আমাদের সুগার লেভেলটাকে চট করে বাড়তে দেয় না। আমরা যদি ফাইবার জাতীয় জিনিস কনজিউম করি, তাহলে কিন্তু আমাদের সুগার কন্ট্রোলে থাকে। যেমন আমাদের একটা ডায়েট অ্যান্ড ডায়াবেটিস রাইজ আছে, যেটা কিন্তু ফাইবার এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। তো এইটাও কিন্তু আমরা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাজেস্ট করতে পারি। এবং এই যে ফাইবার আমরা খেলে আর কি সুবিধা পাই, আমরা কিন্তু প্রপার ওয়েতে আমাদের বাওয়েল মুভমেন্ট হবে, মানে পটি ক্লিয়ার হবে, কনস্টিপেশনের সমস্যা আসবে না। আমরা খাবার খেলাম কিন্তু পেট ভরলো না এরকম মনে হতে পারে, কারণ এটা মিল রিপ্লেসমেন্ট। তো এই খাবারটার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার দেয়া আছে, আমাদের কিন্তু একটা খাবারটা খেলে পেট ভরা লাগবে এবং পরিতৃপ্ত, যেটা মনে হয় যে খাবার খেয়ে পেট ভর্তি আছে সেই রকম ফিলিংস থাকবে। এবং ওভারঅল ওয়েলবিং বাড়াতে ফাইবার কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এবং এর সাথে সাথে প্রিবায়োটিক্স আছে, প্রিবায়োটিক্স ফাইবার, যেটা আমাদের কিন্তু ওভারঅল গাট হেলথকে ভালো রাখতে এবং গাট হেলথে যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ভালো রাখতে সাহায্য করে। জিঞ্জার এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের ডাইজেশনের জন্য খুব ভালো কাজ করে। এবং অনেকে দেখবেন গরমকাল এলে হাত ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, কারণ জল স্টোরেজ হচ্ছে, মানে ওয়াটার হচ্ছে বডির মধ্যে জমে যাচ্ছে। এই সমস্যাটা স্পেশালি গরমকাল এলে অনেকের হয়, যেমন আমার মার এই প্রবলেমটা আছে দেখে আমি জানি। জিঞ্জার যদি আপনি রেগুলার কনজিউম করতে পারেন, এই প্রবলেমটা কিন্তু আপনার খুব ভালোভাবে আইডেন্টিফাই হয়। জিঞ্জার থেতো করেও অনেকে খায়, কিন্তু যদি আপনি এই প্রোডাক্টটা কনজিউম করছেন, এর মধ্যে অলরেডি জিঞ্জার দেয়াই আছে, যেটা আপনার ইনফ্লেমেশন এবং ওভারঅল মেটাবলিজমে কাজ করবে। এবং তার সাথে সাথে গোকরু আছে, যেটা হচ্ছে আমাদের এনার্জি লেভেলকে ভালো রাখতে এবং ফিজিক্যাল পারফরমেন্সকে বেটার করতে সাহায্য করে। প্রোবায়োটিক্স এন্ড এনজাইম থাকার জন্য আমরা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, মানে একটা প্রোডাক্ট মিলকে রিপ্লেস করে যেটা দিচ্ছে, সেই সব যা যা আমাদের মিলে থাকে তার থেকে অনেক বেশি কিছু কিন্তু আমরা পাচ্ছি, যেটা আমাদের এফেক্টিভ ভাবে ওয়েট লস করতে সাহায্য করবে। তো এটা যদি আমরা বুঝে গিয়ে থাকি, এবার মনে কোশ্চেন আসতেই পারে যে এটা কি সুগারের পেশেন্টকে দেয়া যেতে পারে? আচ্ছা আপনি বলুন তো, যে সুগারের পেশেন্টকে আমরা যেই যেই খাবার দিই না, যেমন মাটির তলার আলু দিই না, বা আরো হচ্ছে গাজর, বিট, আম, এই ধরনের জিনিস দিই না, বা কার্বোহাইড্রেট কন্ট্রোল করে খাওয়ার কথা বলা হয়, তার কারণ হচ্ছে আমরা সুগারের পেশেন্টকে এমন ধরনের জিনিস দেব না যার হচ্ছে জিআই বেশি, মানে গ্লুকোজ ইন্ডেক্স রেট বেশি, তাদেরকে মানে সুগারের পেশেন্টদের তাদের দেয়া যাবে না। তো এখানে কি লেখা আছে, লো জিআই, নো অ্যাডেড সুগার, এতে কোনো রকম অ্যাডেড সুগার নেই। তাই জন্য যদি কেউ মিল রিপ্লেসমেন্ট হিসেবে এই প্রোডাক্টটা নিচ্ছে, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবং আমাদের এখানে দেখলাম যে কমপ্লিট সলিউশন, মাসেল মেনটেন করছে, এনার্জি দিচ্ছে, নিউট্রিশন ব্যালেন্স করছে, এবং অ্যাপেটাইট কে কন্ট্রোল করছে, খিদে বারবার পাচ্ছে না, ক্রেভিং কে কন্ট্রোল করে। প্রোটিন এবং ফাইবার যদি আমরা রেগুলার বেসিসে কনজিউম করি, আমার হচ্ছে হাঙ্গার এবং ক্রেভিং এর যে টেন্ডেন্সি আছে সেটাকে হচ্ছে কন্ট্রোল করে। তো এই কমপ্লিট জিনিসটা আপনি কিন্তু পাচ্ছেন। এই প্রোডাক্টটা আপনি
দিনে দুবার খেতে পারেন, মানে সকালবেলায় ব্রেকফাস্ট স্কিপ করে এবং রাত্রিবেলায় হচ্ছে ডিনার স্কিপ করে। যদি কারো বাজেটের কনস্ট্রেন্ট থাকে তাহলে আপনি ব্রেকফাস্টে হচ্ছে নিজের মতো ফ্রুটস, কিছু ছোলা, স্প্রাউট, স্যালাড, স্যুপ বা ওটসও খেতে পারেন, এগুলো আপনি খেলেন। আর রাত্রিবেলার মিলটা স্কিপ করে আপনি এটা নিতে পারেন। আপনি জলের সাথেও খেতে পারেন, দুধের সাথেও খেতে পারেন। লো ফ্যাট মিল্ক অবশ্যই বা স্কিম মিল্ক হতে হবে, মিশিয়ে আপনি এক স্কুপ খাবেন। আমাদের অনেক কটা ফ্লেভারে এটা অ্যাভেলেবেল আছে, আপনার যেটা আর কি পছন্দ যে ফ্লেভারটা সেটা নিতে পারেন, অথবা ঘুরিয়ে ফিরিয়ে সব ফ্লেভারই ট্রাই করে দেখতে পারেন। এবং নেক্সট যেটা প্রোডাক্ট, যেটা আমাদের মেটাবলিজম কে ইমপ্রুভ করে, সেটা হচ্ছে আমাদের ফ্যাট বার্নার ক্যাপসুল। এই ফ্যাট বার্নার ক্যাপসুলে, যেটা একটু আগে সুভাষিস আমায় কোশ্চেন করছিল যে আমরা কি দীর্ঘদিন নিতে পারি সাপ্লিমেন্ট, আমরা কি হচ্ছে এই যে সাপ্লিমেন্ট গুলো নিচ্ছি এর কোনো সাইড এফেক্ট হবে, আমি কি বলেছিলাম আপেল খেলে কি আপনার কোনো সাইড এফেক্ট আছে? সেরকমই আপনি দেখুন আমাদের ফ্যাট বার্নার ক্যাপসুলে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে। গ্রিন কফি বিন এক্সট্রাক্ট, আপনি যদি কফি নির্দিষ্ট পরিমাণে খান, অনেকেই খায় কফি, ওতে কি কোনো সাইড এফেক্ট হয়? বা গ্রিন টি আমরা রেগুলার বেসিসে খাই এবং আমরা বলি যে গ্রিন টি হচ্ছে হাই অ্যান্টি অক্সিডেন্ট, যেটা খেলে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন রকম রোগ ব্যাধি সেরে যাচ্ছে। তো নিশ্চয়ই গ্রিন টি খেলেও কোনো আপনার সাইড এফেক্ট হয় না। গার্সিনিয়া ক্যাম্বোজিয়া হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনেও ইউজ হয় এবং প্রচুর হার্বাল যে প্রোডাক্টস আছে সেখানেও ইউজ হয়। এবার তো এটারও কোনো রকম সাইড এফেক্ট নেই এবং এটাতে ভর্তুকি আছে। তো এই কমপ্লিট একটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের ফ্যাট বার্নার ক্যাপসুলটা তৈরি, যেটা আমাদের হচ্ছে ওভারঅল মেটাবলিজমকে ইমপ্রুভ করে, ওয়েট ম্যানেজমেন্টে খুব ভালোভাবে কাজ করে এবং আমাদের ওভারঅল ডাইজেশন, মেটাবলিজম, শরীর থেকে টক্সিন রিমুভ করা, আমাদের ফ্যাটকে হচ্ছে ব্রেক ডাউন করে ছোট ছোট অংশে ভাগ করে দিলে যাতে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, এই প্রত্যেকটা জায়গায় কাজ করে। এবং এখানে যেহেতু গ্রিন টি দেওয়া আছে, হাই অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য আপনার শরীর কিন্তু ওভারঅল ভালো থাকবে। আর এটা একটা করে আমাদের খেতে হবে সকালবেলায় খালি পেটে। কেউ যদি থাইরয়েডের মেডিসিন খায়, থাইরয়েডের মেডিসিন খাওয়ার 10 থেকে 15 মিনিট গ্যাপ দিয়ে এই ফ্যাট বার্নার ক্যাপসুল খেয়ে তারপরে 30 মিনিট গ্যাপ দিয়ে আমরা যে কোনো রকম ব্রেকফাস্ট খাচ্ছি বা আমরা মিল রিপ্লেসমেন্ট শেক খেতে পারি। তো আমরা এরপরে চলে যাচ্ছি, নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফ্যাট বার্নার প্রিমিক্স। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের 60খানা থাকে একটা কন্টেনারে। অনেকে বলে যে এটা খেলে অনেক সময় লুজ মোশনের সমস্যা হয়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার শরীরে যে ফ্যাট আছে বা টক্সিন আছে সেটা কিভাবে বেরোয়? সেটা হচ্ছে ঘামের মাধ্যমে বেরোয়, সেটা স্টুলের মাধ্যমে বেরোয়, সেটা ইউরিনের মাধ্যমে বেরোয়। তো আপনি যখন এই প্রোডাক্টটা হচ্ছে খেতে শুরু করবেন, আপনার এতদিনের যে জমে থাকা ফ্যাট, এতদিনের যে জমে থাকা টক্সিন, সেটা কিন্তু শরীর থেকে রিমুভ হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লুজ মোশন হতে পারে। যদি লুজ মোশন হয় এতে ভয়ের কোনো কারণ নেই, আমারও এই সমস্যা ইনিশিয়াল ক্ষেত্রে হয়েছিল। আপনি যখন লুজ মোশন চলছে মানে 2-3 দিন গ্যাপ দিয়ে আবার কন্টিনিউ করবেন, নির্ভয় করবেন, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাকে নিজেকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আমি লাস্ট 3-4 মাস ধরে খাচ্ছি। তো আমার কিন্তু এই প্রোডাক্টটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এবং লুজ মোশনের সমস্যা একদমই হচ্ছে না। তো ইনিশিয়াল ক্ষেত্রে যখন 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি তাড়াতাড়ি আপনার ফ্যাট লস হতে থাকে, তো সেই সময় কিন্তু এটা হয় এবং তারপরে আপনার শরীরের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের কোনো সমস্যা আসে না। তো এই প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি? জিঞ্জার, পিপরিন, গ্রিন টি, গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এবং গ্রিন কফি এক্সট্রা। আবার দেখুন এখানে কি দেয়া আছে। জিঞ্জার আছে, আমরা রান্নার সাথে এমনিতেই খাই। পিপরিন আছে, যেটা আমাদের গোলমরিচ আছে এবং আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলও পিপরিন আছে। পিপরিন হচ্ছে বেটার অ্যাবজর্পশনের কাজে লাগে এবং আমাদের ফ্যাট লসেও কাজ করে, মেটাবলিজম সিস্টেমকে ইমপ্রুভ করতে কাজ করে। গ্রিন টি আমি একটু একটু আগেই ডিসকাস করলাম যে গ্রিন টি হচ্ছে হাই অ্যান্টি অক্সিডেন্ট, আমাদের চুলের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে, ওভারঅল হেলথের ক্ষেত্রে খুব ভালো, কারণ অ্যান্টি অক্সিডেন্ট যে কোনো জিনিস আমরা যদি খাই আমাদের সেলুলার লেভেলে গিয়ে কাজ করে। গার্সিনিয়া ক্যাম্বোজিয়ার কথাও বললাম এবং গ্রিন কফির কথাও বললাম। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ন্যাচারাল, তাই আপনি যদি 3 মাস, 6 মাস, 1 বছর কন্টিনিউ করেন এর কোনো সাইড এফেক্ট নেই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কি করে খেতে হবে? এই এই এটা এতে টোটাল 60খানা আছে। লেমন অ্যান্ড জিঞ্জার, অনেক শুধু লেখা আছে লেমন, কিন্তু বেসিক্যালি যারা খেয়েছে প্রত্যেকে জানে লেমন এবং জিঞ্জারেরও কিছু টেস্ট পাওয়া যায়, যেহেতু এখানে জিঞ্জার দিয়ে তৈরি। এবং আপনি এটা হচ্ছে প্রত্যেক দিন 2টো করে খাবেন।
সকালবেলায় ব্রেকফাস্টের পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে, আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি খাচ্ছেন। আর বিকাল বেলায় যখন চা খান, সেই চাকে স্কিপ করে আপনি এটা খেতে পারেন। তো 60টা আছে, আপনার 1 মাস যাবে। তো এবার আর যদি বলো, তোমার যদি কোনো কোশ্চেন থাকে। একদম। তো আমরা তো জানতে পারলাম যে কিভাবে আমরা আমাদের ওয়েটটাকে ম্যানেজমেন্ট করব, কিভাবে আমরা আমাদের ওয়েটটাকে আহ কমাবো। এটা দারুণ ব্যাপার। এবং একজন প্রশ্ন করেছে, ইন কেস অফ হাইলি, এক সেকেন্ড আমি কোশ্চেনটা দেখে নিচ্ছি। একজন কোশ্চেন করেছেন যে ইন কেস অফ In case of হাইলি highly constipation, হুইচ which সাপ্লিমেন্ট supplement উই শুড we ইউজ should use in ডেইলি daily লাইফ। life? তো এটা যেটা প্রশ্ন করেছে, আমি একটা জিনিস বলতে চাই এক কথায়। আমাদের কনস্টিপেশন কেন হয়? কারণ আমাদের ফাইবারের ইনটেক কম হচ্ছে, জলের ইনটেক কম হচ্ছে, সেই জন্য হয়। তো ফাইবার একটা সাপ্লিমেন্ট আছে, সেটা ভালো কাজ করে। আমাদের শেপ শিফটের মধ্যে অলরেডি ফাইবার দেওয়া আছে, আপনি শেপ শিফটের প্রোটিন পাউডার কনজিউম করতে পারেন। আমাদের একটা প্রোডাক্ট আছে অ্যালোভেরা জুস, সেটা হচ্ছে খুব ভালো কাজ করে। এবং এর সাথে সাথে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা নাম আমরা এখন ইনস্ট্যান্ট মনে আসছে না, ত্রিফলা, রাইট? ত্রিফলা এটাও কিন্তু খেতে পারে। ত্রিফলা, ফাইবার, এবং তার সাথে সাথে আপনি শেপ শিফটের আমাদের এই শেকটাও নিতে পারেন, এতে ফাইবার দেওয়া আছে। এবং এইটার সাথে সাথে আপনাকে কিন্তু শাক সবজির ইনটেক বাড়াতে হবে, এবং আমাদের জলের কনজাম্পশন কিন্তু অনেক বাড়াতে হবে। আপনি যদি এগুলো করেন, ডেফিনেটলি আপনি কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট পাবেন। একদম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমার আরো কিছু প্রশ্ন আছে ম্যাডাম। তো আমাদের ডেইলি যে লাইফস্টাইল, হুম। এই লাইফস্টাইলে কিছু ডিজিজ আমাদের দেখা যায়, যেটা কমন ফ্যাক্টর, কমন ডিজিজ, একদম যেগুলো আমরা একদম বেসিক্যালি শুনে থাকি। যেমন প্রথম ডিজিজটার কথাই আমি আপনাকে জিজ্ঞেস করবো যে হাই বিপি, হাই ব্লাড প্রেশার, একদম। এরকম সমস্যা হলে আমরা তাকে কি দিতে পারি? দেখো, তুমি যেটা বলছো সেটা একদম সঠিকই বলছো, কিন্তু একটা জিনিস বলি, আমরা যখন জন্মাই তখন কিন্তু 90% ক্ষেত্রেই আমরা কিন্তু নিরোগ জন্মাই, মানে আমার শরীরে কোনো রোগ থাকে না। কিন্তু পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম অনিয়ম করছি, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হচ্ছে। তো এই সব কিছু, এনভায়রনমেন্টের চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের শরীরে যে রোগগুলো বাসা বাঁধে, সেইগুলোকে বলা হয় হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এবং লাইফস্টাইল ডিজিজ গুলো যখন বলছি, এটাও কিন্তু পুরোপুরি শরীরের জন্য হয় না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাইফস্টাইল ডিজিজ গুলো সাইকোসোম্যাটিক ডিজিজ। সাইকোসোম্যাটিক মানে কি? প্রথমে হচ্ছে আমার মাইন্ড এফেক্ট হয়, মানে স্ট্রেস, ইমোশনাল ইমব্যালেন্স, ভালনারেবল হচ্ছে অ্যাটিটিউড হয়ে যাচ্ছে আমার, বা প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রচন্ড জাজমেন্টাল হয়ে যাচ্ছি, মানে মানসিক কোনো একটা সমস্যা হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভীষণ ভীষণ ভাবে রোল প্লে করে, এবং ওভার থিঙ্কিং। তো এগুলোকে বলা হয় হচ্ছে সাইকো, মানে মাথার, সোম্যাটিক মানে হচ্ছে বডি। তার মানে প্রথমে কিন্তু আমাদের ডিজিজটা মাথাতেই বাসা বাঁধছে, এবং পরবর্তীকালে সেটা কিন্তু শরীরে অ্যাকচুয়ালাইজ হয়। তো এই ডিজিজ গুলোকেই বলা হয় কিন্তু লাইফস্টাইল ডিজিজ। এবং তার মধ্যে যেটা প্রথমেই তুমি যেটা জিজ্ঞেস করলে, আমাদের হাই বিপির কথা, এটা কিন্তু ঘরে ঘরের সমস্যা। তো আমরা যদি ভাবি যে হাই বিপির ক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে আমার হাই বিপি হচ্ছে, কারণ আজকের ডেটে সবার বাড়িতে তো বিপি মেশিন নেই। তো আমরা ডাক্তারের কাছে না গেলে আমরা জানতে পারছি না যে আমাদের হাই বিপি হয়েছে। অনেকে এরকমও হয় যে প্রচুর হাই প্রেশার, জানেই না, কোনো ওষুধও খায় না। তাহলে কি কি সিমটমস আমরা দেখলে সজাগ হব? প্রথমে হচ্ছে টেম্পল পেন, মানে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। নাক দিয়ে এক্সট্রিম কেসে হচ্ছে মানে রক্তও পড়তে পারে। মুখ রেড কমপ্লেক্সনের হয়ে যাচ্ছে। চেস্ট পেন, বুকে ব্যথা হচ্ছে, বুকে চাপ ধরা ব্যথা, বা বুকের বাঁদিকে ব্যথা হতে পারে, বা ঘাড়ে ব্যথা হচ্ছে, বা শোল্ডারে স্টিফনেস মনে হচ্ছে। নসিয়া বা ভমিটিং, মানে বমি বমি ভাব, এগুলোও কিন্তু ব্লাড প্রেশারের, হাই ব্লাড প্রেশারের কিছু কিছু হচ্ছে সিমটম। কি করা যেতে পারে? আমরা হচ্ছে, মানে ইনস্ট্যান্ট প্রেশার বেড়ে গেছে, আমরা কিন্তু রানিং ওয়াটারের নিচে হাত রাখতে পারি। ডিপ ব্রিদিং, মানে ইনহেল, হোল্ড, এক্সেল, হোল্ড করতে পারি। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলে কিছু কারেকশন, যাতে আমাদের এই জিনিসগুলো নাই আসে। তো হাই ব্লাড প্রেশার যখন বলছো, তার একটা বন্ধু আছে হচ্ছে কোলেস্ট্রল, তার কথাও বলি।
কোলেস্ট্রলেরও কিছু সিমটমস আছে, চোখের উপর হচ্ছে পাম্প এসে যাওয়া, এগুলো কিন্তু এসে গেলে আর ঠিক হয় না পার্মানেন্ট। কোনো সাপ্লিমেন্ট বা কোনো কসমেটিক্স বা কিছু এটা ঠিক করতে পারবে না। কিন্তু আপনার কোলেস্ট্রল কিন্তু নর্মালাইজ হয়ে যেতে পারে যদি আপনি লাইফস্টাইল কারেকশন করেন এবং তার সাথে সাথে কিন্তু আমাদের সাপ্লিমেন্ট যদি নেন। এবং এটার কিছু যে সিমটমস আছে, লুজ টুলের সমস্যা হতে পারে, ডিপ্রেশন আসতে পারে, যেটা আমি একটু আগে বলছিলাম যে সাইকোসোম্যাটিক সাইকিক লেভেলে প্রবলেম, ডিপ্রেশন, মুড অফ, ওভার থিঙ্কিং, স্ট্রেস, এগুলো কিন্তু হতে পারে। স্টমাকে স্টমাক আপসেট হতে পারে, আপনার ওয়েট গেইন হয়ে যেতে পারে সার্টেনলি, খিদে পাচ্ছে না, খাওয়ার প্রতি অরুচি, ঝিমঝিম গা লাগছে, বডি পেন আপনি অনেক সময় ফিল করতে পারেন, হার্ট পেন, বুকে বাঁদিকে ব্যথা বা শোল্ডার বা ঘাড়ে স্টিফনেস, এগুলোও কিন্তু কোলেস্টেরলের কিছু সিমটম। এবং কোলেস্টেরলেরই ভাই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো এগুলোর ক্ষেত্রেও আমাদের কিন্তু কিছু কারণের জন্য হয়, যেমন ওবিসিটি একটা বড় কারণ। টাইপ 2 ডায়াবেটিস যাদের থাকে তাদের ইন জেনারেলি দেখা যায় সুগারে থাকলে প্রেশারও থাকে, ট্রাইগ্লিসারাইড লেভেলও অনেক সময় বেড়ে যায়। এক্সেসিভ যদি আমি অ্যালকোহল কনজাম্পশন করছি সেটা একটা কারণ হতে পারে, স্মোকিং একটা কারণ হতে পারে, হাইপোথাইরয়েডিজম থেকেও অনেক সময় এই ডিজিজ গুলো হয়, বা খুব বেশি পরিমাণে ক্যালোরি জাতীয় খাবার, ভাজাভুজি খাবার খাচ্ছি, এগুলোও কিন্তু আমাদের একটা কারণ। প্রপার ওয়েতে আমরা হচ্ছে এক্সারসাইজ করছি না, সিডেন্টারি লাইফস্টাইল, বসে 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 বসেই সবকিছু কাজকর্ম করছি, কিডনি ডিজিজ বা মেডিসিনের সাইড এফেক্ট থেকেও হতে পারে। এগুলো খুব রেয়ার ক্ষেত্রে হয়। ইন জেনারেলি আমাদের লাইফস্টাইলটাই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এবং খাওয়া দাওয়ার প্রচন্ড অনিয়ম, স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, এগুলো কিন্তু ট্রাইগ্লিসারাইড লেভেলকে বাড়িয়ে দেয়। যখন আমরা কোলেস্ট্রল কন্ট্রোল করতে পারছি না, ট্রাইগ্লিসারাইডও কন্ট্রোল করতে পারছি না, আমার হাই বিপিও থাকছে, সেই রকম ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের চান্সেস অনেক বেড়ে যায়। এরকম ক্ষেত্রে প্রায় 60 to 70% কিন্তু হার্ট অ্যাটাকের চান্সেস আসে। হার্ট অ্যাটাক হলে কিন্তু আমাকে উইদিন 3 আওয়ার্স এর মধ্যে এমার্জেন্সি বেসিসে অ্যাকশন নিতে হবে। তাই আমাদের কিন্তু সিমটম গুলো জানতে হবে কি কি সিমটম হয়। এই লাল যে গুলো আছে সেগুলো মহিলাদের ক্ষেত্রে সিমটম। সাডেন ডিজিনেস মানে মাথা ঘুরছে হট করে, হার্ট বার্ন, বুকে জ্বালার অনুভব হচ্ছে, ঘাম বেরাচ্ছে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এটা ভীষণই একটা কমন সিমটম যে কপাল দিয়ে গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে, সারা গা হচ্ছে আপনার ঘেমে যাচ্ছে। আনইউজুয়াল টায়ার্ডনেস, আপনার শরীর উঠছে না বিছানা থেকে। ভমিটিং বা নসিয়া, অনেক সময় যদি হার্ট অ্যাটাক হয় আর যদি রক্ত বমি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথায় ক্লটিং, মানে বুকে ক্লটিং বা মাথায় ক্লটিং, ব্রেনে অ্যাটাক হলে এগুলো কিন্তু চান্সেস অনেক কমে যায়। তাই মানে বমি হয়ে যাওয়াটা কিন্তু কোনো খারাপ সিমটম না, এটা কিন্তু ভালোই। এবং তার সাথে সাথে পুরুষদের ক্ষেত্রে চেস্ট পেন হয়, শর্টনেস অফ ব্রেথ, সাডেন হচ্ছে আর্মে মানে হাতে, জ লাইনে, আমাদের নেকে, ঘাড়ে, শোল্ডারে হচ্ছে স্টিফনেস আমরা ফিল করি। সাপ্লিমেন্ট খুব সিম্পল, আপনাকে হচ্ছে কার্ডিও অ্যাক্টিভ নিতে হবে, গার্লিক পাল নিতে হবে, ফ্ল্যাক্স অয়েল নিতে হবে। কার্ডিও অ্যাক্টিভ দিনে 2টো করে। কিসের ক্ষেত্রে বলছি আমি? কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, হার্টের সমস্যা সবকিছুর ক্ষেত্রেই বলছি যে কার্ডিও অ্যাক্টিভ দিনে 2টো এমটি স্টমাকে। গার্লিক পাল আপনি এমটি স্টমাকে নিচ্ছেন, কার্ডিও অ্যাক্টিভের সাথেই নিয়ে নিতে পারেন। ফ্ল্যাক্স অয়েল বা ক্রিল অয়েল আপনি খাবার পরে নিচ্ছেন, ক্রিল অয়েল একটা করে, আর যদি আপনি ফ্ল্যাক্স অয়েল নিতে চান দিনে 3টে করে আপনাকে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমি লিখিনি কিন্তু এটা হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার, যদি আমাদের এই সমস্যা থাকে আমাদের খাবারের কিন্তু প্রচুর রেস্ট্রিকশনসও থাকে। আমরা কিন্তু এই ক্ষেত্রে এই 3টে সাপ্লিমেন্ট ছাড়াও আমরা কিন্তু প্রোটিন পাউডার সাজেস্ট করতে পারি। আর ওয়েট বেশি থাকলে ওয়েট ম্যানেজমেন্টের যে এক্ষুনি আমি বললাম যে মিল রিপ্লেসমেন্ট শেক, প্রোটিন পাউডারটা দিতে পারি। এবং তার সাথে সাথে অবশ্যই আমরা কিন্তু মাল্টিভিটামিন মেন বা মহিলা হলে উইমেন দিতে পারি। এই কমপ্লিট প্যাকেজটা যদি দেয়া যায় তাহলে সবচেয়ে বেস্ট। যদি বাজেট না পারমিট করে তাহলে অ্যাটলিস্ট আমরা এই 3টে সাপ্লিমেন্ট ডেফিনেটলি দেবো। প্রথমে অপশন যদি বলি তাহলে ক্রিল অয়েল বলবো, কারণ ওমেগা 3 বেস্ট সোর্স হচ্ছে ক্রিল অয়েল। আর বাজেট পারমিট না করলে অ্যাটলিস্ট যাতে ফ্ল্যাক্স অয়েল নেয়, কার্ডিও অ্যাক্টিভ এবং গার্লিক পালিশের। তো এই তো গেল হচ্ছে আমাদের এই এই ডিজিজ গুলো। এরপরে তোমার যদি কিছু একদম প্রশ্ন থাকে বলো। একদম। তো আমরা যেটা দেখলাম যে হাই বিপি, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং হার্ট ডিজিজ হলে আমরা এই সাপ্লিমেন্ট গুলো রেফার করব, তারা তারা ইউজ করে এবং সুস্থ থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। এবং আমার পরবর্তী প্রশ্ন, হাই বিপি তো হলো, যদি কারো লো বিপি থাকে সেক্ষেত্রে কি করা যায়?
দেখো, লো বিপির সমস্যাও কিন্তু থাকে। স্পেশালি হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি দেখি। ছেলেদেরও হয় এক্সেপশন কেসে। অনেক সময় যাদের পিরিয়ডস এর সময় বেশি ব্লিডিং হচ্ছে, প্রপার ওয়েতে তার রক্ত নেই শরীরে, এইসব ক্ষেত্রে কিন্তু লো বিপিও আসে। এবং লো বিপির কিছু সিমটমস হচ্ছে ফ্যাটিক, দুর্বল লাগা, ঘুম ঘুম পাওয়া, মাথা ঘোরা, ব্লাড ভিশন, মানে চোখের সামনে হচ্ছে অন্ধকার দেখছি, বা হচ্ছে চোখে সব ঝাপসা দেখছি, হার্ট রেট বেড়ে যাওয়া, বা কনসেন্ট্রেশনের সমস্যা হচ্ছে। এইগুলো যদি আপনি আপনার বাচ্চা, মানে যাদের স্পেশালি 13-14 বছর বয়স, এই সময় যাদের পিরিয়ড স্টার্ট হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, আপনারা কিন্তু অবশ্যই তার প্রেসার চেক করান, এবং তার সাথে সাথে হিমোগ্লোবিন লেভেলটাও চেক করান। হিমোগ্লোবিনের যদি কোনো ইস্যু থাকে, আমরা এক্ষেত্রে কিন্তু স্পিরুলিনা দিতে পারি, আমাদের মাল্টিভিটামিন দিতে পারি, আমাদের আয়রন ফলিক অ্যাসিড দিতে পারি। আয়রন ফলিক অ্যাসিডটা প্রথমে দেবো। আয়রন ফলিক অ্যাসিড এবং স্পিরুলিনা, এই দুটো যদি দিতে পারি সবচেয়ে বেস্ট। আর লো ব্লাড প্রেশার যদি থাকে, সেখানেও কিন্তু স্পিরুলিনা, প্রোটিন ক্রেস্ট, আমরা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল দিতে পারি। ঠিক আছে। আর যদি কারো এই ক্ষেত্রে প্রোটিন ক্রেস্ট না নিতে চায়, তার ওয়েট বেশি আছে, সে কিন্তু শেপ শিফটের প্রোটিন পাউডার যেটা আছে সেটাও নিতে পারে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা জানলাম যে লো বিপির ক্ষেত্রে আমরা কি দেবো। তো পরবর্তী প্রশ্ন আপনার কাছে। তো আমরা তো দেখলাম যে লো বিপি হলো। এবার হাইপোথাইরয়েড, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাইপোথাইরয়েড আছে, সেক্ষেত্রে কি দেওয়া যেতে পারে? দেখো, আমি থাইরয়েডের ব্যাপারটা যখন বলছো, আমি দুটোই বলি। একটা হচ্ছে হাইপোথাইরয়েড, আর একটা হচ্ছে হাইপার থাইরয়েড। হাইপোথাইরয়েড মানে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে মানুষ, আর হাইপার থাইরয়েডের ক্ষেত্রে রোগা হয়ে যাচ্ছে। হাইপার থাইরয়েডের ক্ষেত্রে আমাদের T3, T4, TSH এইসবের ক্ষরণ হচ্ছে বেড়ে যায়। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এই মানে এই মানে রসগুলোর ক্ষরণ কম হয়ে যায়, মানে যতটা দরকার শরীরে কম হয়ে যায়। যখনই হচ্ছে আমার T3, T4 বা TSH এর ক্ষরণ হচ্ছে যে যতটা দরকার তার চেয়ে কম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেকটা বেড়ে যাচ্ছে। এবং যখনই আমরা মোটা হয়ে যাচ্ছি, কিছু সিমটমস এখানে কিন্তু হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায়। যেমন হেয়ার লসের প্রবলেম, বা আহ, চুলের সামনের দিকটা হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, তো এটা একটা সমস্যা হয়। আইব্রো চুলও অনেক সময় কমে যায়। আমাদের যে থাইরয়েডের যে গ্রন্থি যেখানে থাকে আমাদের গলার কাছে বাটারফ্লাই শেপের, সেটা হচ্ছে এনলার্জ হয়ে যায়। পাফি ফেস, মুখ গাল ফুলে যায়, ড্রাইনেস হয়ে যায় স্কিনে খুব, বা গলার ভয়েসটা অনেক সময় ড্রাই হয়ে যায়। হার্ট রেট হচ্ছে স্লো হয়ে যায়। খিদে পায় না, কিন্তু তা সত্ত্বেও ওজন বেড়ে যাচ্ছে। কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। ইনফার্টিলিটি হতে পারে। হেভি মেনস্ট্রুয়েশনের সমস্যা, মানে খুব ব্লিডিং হচ্ছে, এরকম সমস্যা হতে পারে। এবং তার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের হচ্ছে সমস্যা আমাদের দেখা যায়। তো ওয়েট গেইন, পুয়ার মেমোরি, মানে ইনটলারেন্স টু কোল্ড, মানে ঠান্ডা সহ্য করতে পারছে না, ঠান্ডার ধাত, ফিলিং টায়ার্ডনেস, এগুলো কিন্তু কিছু কমন সিমটম যেগুলো হাইপোথাইরয়েডিজমে দেখা যায়। এবং আমাদের ক্ষেত্রে যদি আমরা চারদিকে চোখ ঘোরাই, তাহলে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টই বেশি। হাইপো হোক বা হাইপার হোক, দু রকম পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের মোদি কেয়ারের যে ধনে পাউডারটা আছে, সেটা কিন্তু এই ভিজিয়ে, রাতে ওভারনাইট ভিজিয়ে বয়েল করে সকালবেলা ছেঁকে, বা যদি পুরোটাই খেতে পারি সবচেয়ে বেস্ট, কনজিউম করতে পারি। এছাড়াও আমাদের ননি গোল্ড আছে, বা কেউ যদি ননি গোল্ড না পারে, ননি জুসও নিতে পারে এমনি। ফ্ল্যাক্স অয়েল, মাল্টিভিটামিন বা স্পিরুলিনা, এগুলো কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে সে নিতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা দেখলাম যে থাইরয়েডের ক্ষেত্রে কি কি দেওয়া যেতে পারে। এবার যেটা আর প্রত্যেকের এই যে ঘরে ঘরে। সাপ্লিমেন্ট গুলো, আরেকটা জিনিস বলে দিই, এই সাপ্লিমেন্ট হ্যাঁ, গুলো যদি হাইপো বা হাইপার, দুটো ক্ষেত্রেই কিন্তু দেয়া যায়। ফ্ল্যাক্স অয়েল, মাল্টিভিটামিন, স্পিরুলিনা, ধনে পাউডার বা ননি, এটা কিন্তু হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম দুটো ক্ষেত্রেই দেয়া যায়। ঠিক আছে। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা দেখেছি যে প্রত্যেকের ঘরে ঘরে যেটা কমন ডিজিজ, যেটা শুনলেই আহ জানা যায়, এবং অনেকে ভয়ও পায় যে বাবা মিষ্টি খাবো না। তো এরকম একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, সুগার একদম পেশেন্ট। তো একদম। এর জন্য এদেরকে যারা, এরা যাতে ভালো থাকতে পারে, এদের জন্য কি দেওয়া যেতে পারে ফর ডায়াবেটিক?
দেখো, প্রথমত বলি, সুগারের সাথে কিন্তু ডায়াবেটিসের কোনো সংযোগ নেই। কিন্তু সুগার হয়ে গেলে, ডায়াবেটিস হয়ে গেলে, তখন কিন্তু চিনি খাওয়া যাবে না। তো এই কারণেই জন্যই কিন্তু আজকালকার আমরা যদি চারদিকে দেখি, লোকে কিন্তু চিনি খাচ্ছে বা মিষ্টি খাচ্ছে দেখে যে তাদের ডায়াবেটিস হচ্ছে, সেটা নয়। সুগার হওয়ার কিন্তু মেন এবং বড় একটা ভাইটাল কারণ হচ্ছে স্ট্রেস এবং টেনশন। এই কারণেই কিন্তু ডায়াবেটিসের সমস্যা আসে। এবং যদি এসে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুগার আমাদের খাদ্য তালিকা থেকে অলমোস্ট বার করে দিতে হবে। সপ্তাহে একদিন আপনি 1 চামচ খেতে পারেন চিনি, কিন্তু তার বেশি নয়। কারণ সুগার যদি আপনার হাই থাকে, তাহলে সেক্ষেত্রে ভেতরে ভেতরে কিন্তু আপনাকে শেষ করে দেবে, কারণ এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। তো যদি কারো সুগারের প্রবলেম আসে, চোখের সমস্যা হতে পারে, প্রচুর পাওয়ার বেড়ে যেতে পারে, চোখে কমপ্লিট ব্লাইন্ডনেস হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, আমাদের লিভারের সমস্যা আসতে পারে। সুগারের সমস্যা থেকে পরবর্তীকালে আরো অন্যান্য লাইফস্টাইল ডিজিজ আসতে পারে। কিডনির সমস্যা তো সুগার থেকে আসেই। তো এই কারণেই কিন্তু আমরা বলি যে সুগার হচ্ছে সাইলেন্ট কিলার। এবং আপনাকে চেষ্টা করতে হবে আপনার লাইফস্টাইল কারেকশনের মাধ্যমে, সাপ্লিমেন্ট কনজিউম করে, রেগুলার ওয়াকিং, এটা ভীষণ ভাইটাল, মাধ্যমে আপনার সুগারের লেভেলটাকে নর্মালে নিয়ে আসা। এবং সুগার থাকলে কিছু কমন সিমটম হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, সবসময় খিদে পাচ্ছে, খাবো কি খাবো কি খাবো এরকম মনে হচ্ছে, ভ্যাজাইনাল ইনফেকশন, সেক্সুয়াল প্রবলেম, সেক্সুয়াল ডিজায়ার অনেকটা কমে যায়, ব্লাডি ভিশন, অলওয়েজ থার্স্টি, গলা শুকিয়ে যাচ্ছে, নামনেস বা টিংলিং সেন্সেশন হতে পারে, ঝিঝি ধরা যেটাকে বলে, সাডেন ওয়েট লস। দেখবেন সুগার যদি আপনার বেশি থাকে, আপনার ওজন কিন্তু কমে যাবে। আপনি আমার মনে হয় না খুব কম লোকই আছে হাই সুগার আছে সঙ্গে মোটাও, এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়, তাও কিছু ক্ষেত্রে দেখা যায়। এবং আমরা সুগারের যখন মেডিসিন কনজিউম করি, তখন কিন্তু ওই মেডিসিনেও এমন কিছু কম্পোনেন্ট থাকে যেটা আমাদের কিন্তু ওজনটাকে কমিয়েই দেয়। এবং সুগার থাকলে কিন্তু কোনো জায়গায় কেটে গেলেও কিন্তু চট করে শুকায় না। তাই সুগার লেভেল যতক্ষণ না নর্মালাইজ হচ্ছে, কোনো রকম অপারেশন হবে না, দাঁত তুলা হবে না, বা অন্য কোনো রকম সার্জিক্যাল কোনো ট্রিটমেন্টও হবে না। তাই সুগারটাকে হচ্ছে নর্মালাইজ রাখা আমাদের কিন্তু প্রত্যেকের কর্তব্য। তো আমরা কি কি দিতে পারি? করলা যেমন জুস দিতে পারি। যদি হাই সুগার থাকে, তাহলে ডেফিনেটলি 25 ml থেকে 30 ml পর্যন্ত আপনি দিতে পারেন, দিনে দুবার করে। যদি মোটামুটি মডারেট থাকে, আপনি 20 ml করে দুবার দিতে পারেন। গ্লুকোহেল দিতে পারেন। গ্লুকোহেল তো খুব ভালো প্রোডাক্ট। এটা হচ্ছে খাবার পরে খেতে হয়, এবং বা খাবার মাঝখানে খেতে পারেন। করলা যেমন জুস হচ্ছে এমটি স্টমাকে খেতে হবে। তাই বলে আমি যদি বলেছি আপনাকে 40 ml নিতে হবে 20-20 করে, আপনি কিন্তু একসাথে 40 ml খাবেন না। আপনাকে কিন্তু দিনে দুবারই খেতে হবে যদি আপনি দুবার খেতে চাইছেন। আর না হলে আপনি সকালবেলায় এমটি স্টমাকে ম্যাক্সিমাম 30 ml একবার খেতে পারেন, এর চেয়ে বেশি কিন্তু নয়। কারণ জুস কিন্তু আমরা বেশি একবারে কনজিউম করতে পারি না। আর গ্লুকো হেলথের ক্ষেত্রে দিনে একটা করে আপনি কনজিউম করছেন। এছাড়াও আপনাকে কিন্তু চাটা বাদ দিয়ে যদি গ্রিন টিতে আপনি শিফট করে যেতে পারেন, দারুণ ভালো। এবং আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যেটা পুরনো, সেই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এমন একটা ইনগ্রেডিয়েন্ট আছে, যে ইনগ্রেডিয়েন্টটা কিন্তু আমাদের সুগার লেভেলটাকে নর্মালাইজ রাখতে দারুণ ভাবে কাজ করে। তো যদি সুগার থাকে, ইন জেনারেলি দেখা যায় যে প্রোটিনেরও ডেফিসিয়েন্সি থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে কোনো প্রোটিন পাউডার নিতে পারেন। বাজেট না পারমিট করলে আপনি স্পিরুলিনাও নিতে পারেন। আমি প্রচুর সুগারের পেশেন্টকে দেখেছি যারা আর কি স্পিরুলিনাও নেয়। তো এখানে আপনাকে দেখে নিতে হবে যে আপনার সুগারের লেভেলটা কতটা আছে। আপনাকে সেই অনুযায়ী কিন্তু প্ল্যানিং করতে হবে। তবে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এবং করলা যেমন জুস, এই দুটো তো ডেফিনেটলি নিতে হবে হাই সুগার যাদের আছে। আর যাদের সুগার কন্ট্রোলে আছে, তারা কিন্তু সুগারের পেশেন্ট মেডিসিন খায়, তারা কিন্তু গ্লুকো হেলথ এবং মাল্টিভিটামিন নিতে পারে। আর চাটাকে চেঞ্জ করে গ্রিন টি এবং যে কোনো একটা প্রোটিন আপনার খাবারের খাদ্য তালিকায় অ্যাড অন করা, এটা হচ্ছে ভীষণই জরুরি আমাদের ডায়াবেটিস পেশেন্টদের জন্য। নেক্সট, আর কিছু কোশ্চেন? থ্যাংক ইউ ম্যাডাম। একদম যেটা খুব কমন প্রশ্ন, যেটা অনেক ফিমেল লিডার আছে আমার টিমে যারা এই প্রশ্নটা করে, সেটা হচ্ছে সাদা সার বা পিসিওএস বা পিসিওডি এর সমস্যা। মানে এটা অনেকের কমন প্রশ্ন, এটা কিভাবে রিকভারি করাবে? দেখো, তুমি যখন বলছো এখানে প্রচুর মহিলা লিডাররা আছে, তাদেরও একটা কোশ্চেন।
প্রথমে আমাকে বুঝতে হবে যে পিসিওডি কি আর পিসিওএস কি, এটা আগে বুঝতে হবে। পিসিওডি মানে হচ্ছে সিস্টের সংখ্যা আপনার হচ্ছে খুব বেশি নয়, অল্প। আর পিসিওএস মানে হচ্ছে আপনার সিস্ট গুলো হচ্ছে গুচ্ছাকারে এরকম থোকা 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 করে থাকে, মানে যেখানে সিস্টের সংখ্যা বেশি সেটা হচ্ছে পিসিওএস, আর যেখানে সিস্টের সংখ্যা দুটো বা তিনটে সেটা হচ্ছে পিসিওডি। তো পিসিওএস হচ্ছে পিসিওডি থেকে খারাপ কন্ডিশন, শুনেই ডেফিনেটলি বুঝতে পারছো। কিন্তু এই দুটো ডিজিজের ক্ষেত্রেই কিন্তু মোরলেস কিছু কমন সিমটমস থাকে, যেমন অ্যাকনের প্রবলেম, মুড সুইং, তারপরে হচ্ছে হেয়ার লস বা আমাদের বডি হেয়ার, মানে হেয়ার লস মাথায় হচ্ছে, এদিকে বডি হেয়ার বেড়ে যাচ্ছে, মানে গোপ হালকা হালকা রেখা উঠছে, বা মুখে ফেসিয়াল হেয়ার বেশি হয়ে যাচ্ছে। ওভারিয়ান সিস্ট এর কারণেই পিসিওডি বা পিসিওএস হয়। এছাড়াও অনেক সময় ওভারি ছাড়াও বাইরেও অনেক সময় সিস্ট গ্রো করে, যেমন ইউট্রাসেও অনেকে শুনেছি, বা ফ্যালোপিয়ান টিউবেও অনেক সময় সিস্ট গ্রো করছে শুনেছি। এবং তার সাথে সাথে ইররেগুলার পিরিয়ড বা হেভি ব্লিডিং বা পেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে, এবং একটা ক্লান্তি ভাব থাকে। তার সাথে সাথে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তাই দেখা যায় যে যাদের পিসিওএস বা পিসিওএডি আছে, সেটা যদি আমরা ঠিক মতো কন্ট্রোল না করতে পারি, তাহলে সেটা পরবর্তীকালে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি, যেই জিনিসটা ইনসুলিন হচ্ছে একটা এমন কোড, আমরা কি করে আমাদের শরীরে প্রত্যেকটা কোষে খাদ্য পৌঁছায় এটা আমাদের জানতে হবে। আমাদের শরীরে তো যেগুলো আমরা খাবার খাচ্ছি, সেই নিউট্রিশন গুলো যে কোষে পৌঁছাবে, তার জন্য কিন্তু কোষগুলো তো আটকানো থাকে। সেই কোষের দরজাটা খোলে তখনই যখন ইনসুলিন বলে একটা পাসকোড দেয়া হয়। যাদের সুগারের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কি হয়, যে দুটো সুগার আছে, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা টাইপ 2। টাইপ 1 এর ক্ষেত্রে এই ইনসুলিনটা তৈরি হয় না, আর টাইপ 2 ক্ষেত্রে ইনসুলিনটা তো তৈরি হয়, কিন্তু সেটা প্রপার ওয়েতে ইউটিলাইজ হয় না। মানে কোষে পুষ্টি পৌঁছানোর জন্য ইনসুলিন নামক পাসকোডের প্রয়োজন হয়। আর পিসিওডি পিসিওএস যদি আপনার ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনকে রেজিস্ট্যান্স তৈরি হয়। তার সেই কারণে দেখা যায় যে এখন H1BC বলে একটা টেস্ট আছে, যেটা সুগার পেশেন্টদের অনেক সময় করানো হয়, যার অ্যাভারেজ মোটামুটি 5 পয়েন্ট সামথিং অব্দি, 5.4 বা 5.9 অব্দি বোধ হয় নর্মাল। তারপরেই আর কি শুরু হয়ে যাচ্ছে প্রি ডায়াবেটিক রেঞ্জ, বা 7 বা 8 হলে এক্সট্রিম আর কি ডায়াবেটিস। তো এগুলো কিন্তু এই পিসিওডি যাদের আছে, H1BC যদি টেস্ট করেন দেখবেন যে তাদের কিন্তু বেশি থাকবে ইন জেনারেলি দেখা যায়। তার একটাই কারণ, এই ডিজিজটার কারণে কিন্তু পরবর্তীকালে আমাদের ডায়াবেটিক হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই ইয়াং এজে যাদের আর কি এটা হচ্ছে, তাই এটার হচ্ছে একমাত্র সলিউশন হচ্ছে ওয়েট কম করা, নাম্বার 1। প্রপার ওয়েতে আমাদের লাইফস্টাইলটাকে হচ্ছে শিডিউলে নিয়ে আসা। ডেয়ারি প্রোডাক্ট আমরা খাবো অ্যাভয়েড করে, আমরা কিন্তু মিল্ক জাতীয় জিনিস বেশি খাবো না। গ্লুটেন ফ্রি যদি আমরা খেতে পারি, তাহলে সবচেয়ে বেস্ট হয়। গ্লুটেন কোথায় থাকে, আমরা পাই হচ্ছে আটা থেকে, ময়দা থেকে, তারপরে আমাদের চাল থেকে। তো আমরা কি খাবো, আমরা ডায়েট অ্যান্ড ডায়াবেটিস রাইস দিতে পারি, আমাদের ওটস দিতে পারি, কিনোয়া দিতে পারি, গ্লুটেন ফ্রি এগুলো। ডেয়ারি যাদের স্যুট করে না তারা জল দিয়েও প্রোটিন পাউডার খেতে পারে, অথবা আমি যেমন আর কি খাই, যে ল্যাকটোজ ফ্রি মিল্ক, সেটা হচ্ছে আমুলের পাওয়া যায়, সেটাও আপনি নিতে পারেন। লিন প্রোটিন মানে এগ হোয়াইট বা চিকেনের হচ্ছে স্টু, এগুলো নেওয়া যেতে পারে। চিনির ইনটেক ডেফিনেটলি কম করতে হবে, ফাইবার বেশি পরিমাণে খেতে হবে। এগুলো হচ্ছে খুবই দরকারি। এবং স্পেশালি ময়দা অ্যাভয়েড করে চলা, ময়দা, চিনি, দুধ, এগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, আস্তে আস্তে কিন্তু আপনার হরমোন গুলো ব্যালেন্স হবে, এবং যত আপনার হরমোন ব্যালেন্স হতে থাকবে, পিরিয়ডের সাইকেল বেটার হবে, ওয়েট লস হবে, এবং তার সাথে সাথে কিন্তু সিস্ট কিন্তু কমতে থাকবে। ফলিকিউলার যদি কারো সিস্ট থাকে তাদের কিন্তু এটা এইভাবে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যদি কারো এন্ড্রোমেট্রিওসিস বা এই ধরনের সমস্যা থাকে, ফাইব্রয়েডের সমস্যা থাকে, এগুলো কিন্তু চট করে ঠিক হয় না। কিন্তু আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে কিছু চেঞ্জ করি, ডেফিনেটলি কিন্তু আমরা অনেক উপকার পাবো। এর সাথে সাথে কিন্তু আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন ননি বা ননি গোল্ড আমরা দিতে পারি, অসম্ভব ভালো প্রোডাক্ট,
যে কোনো হচ্ছে আনওয়ান্টেড গ্রোথ, মানে সেটা টিউমার হোক বা হচ্ছে ক্যান্সারের পেশেন্টকেও ইভেন দেওয়া যায় নুনি। আনওয়ান্টেড গ্রোথ মানে টিউমার বা সিস্ট এর ক্ষেত্রে দারুণ কাজ করে এবং ক্রিয়েটের সাইকেলটাকে নর্মালাইজ করতে ভালো কাজ করে। ফ্ল্যাক্স সয়েলে লিগনাস বলে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা কিন্তু আমাদের উইমেন হেলথ ম্যানেজমেন্টে অসম্ভব ভালো কাজ করে। এছাড়া স্পিরুলিনা আছে, স্পিরুলিনা কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা মেটাচ্ছে এবং ভিটামিন মিনারেলস সবকিছু পাচ্ছি এবং ফ্রিডম রেঞ্জ। এই চারটে জিনিসই দিতে হবে, এই চারটে জিনিসের মধ্যে একটাও কমানো যাবে না। এই চারটে জিনিস আমাকে নিতে হবে পিসিওডি বা পিসিওএস এর যদি আমাদের সমস্যা আছে তার জন্য। আর হোয়াইট ডিসচার্জ, এটা অনেক সময় আমরা মেয়েরা বলতে লজ্জা পাই বা আমাদের সংকোচ হয়, কিন্তু এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করছে আজকের ডেটে। এবং এটার জন্য কিন্তু আমরা লাইফস্টাইলকে অনেকভাবে দায়ী করতে পারি, কিন্তু কি করবো, এই নিয়েই চলতে হবে। তো এখানেও কিন্তু আমরা ননি জুস বা ননি গোল্ড দিতে পারি, গিলয় দিতে পারি, এটা অ্যান্টিবায়োটিক, টারমারিক দিতে পারি, এবং অবশ্যই ডিটক্স আমাকে দিতে হবে। এই চারটে সাপ্লিমেন্টই আমরা যদি দিতে পারি, খুব দারুণ আমরা রেজাল্ট পাবোই। আর থ্যাংক ইউ ম্যাডাম। তো অলরেডি তো অনেক রাত হয়ে গেছে, তোমার কি আরো কোশ্চেন আছে নাকি? না, আর প্রশ্ন নেই, কিন্তু শেষ প্রশ্ন একটা, এটা আচ্ছা, পার্ট ওয়ান এর শেষ প্রশ্ন। নেক্সট আমরা পরবর্তী পার্ট টু এ আবার আপনাকে আশা করছি পাবো, এবং পরবর্তী পার্ট টু এ আমরা এটা কন্টিনিউ করব। তো পার্ট ওয়ান এর শেষ প্রশ্ন, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেরই হচ্ছে, তো সেক্ষেত্রে কি কি ইউজ করা যেতে পারে? দেখো, ইউরিক অ্যাসিড যখন বলছো, তাহলে ইউরিক অ্যাসিড ব্যাপারটা কি এবং এটা কিভাবে হয় জানতে হবে। আমরা যদি দেখি যে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে মানে সাডেন এবং সিভিয়ার পেন শুরু হয়ে যায়। যেমন ইউরিক অ্যাসিড থেকে হাঁটু বা জয়েন্টের পেন হতে পারে, জয়েন্ট সোয়েলিং হতে পারে, ফুলে যেতে পারে, জয়েন্টের স্টিফনেস মানে মুভমেন্ট করতে অসুবিধা হতে পারে। আহ, অনেক সময় পায়ের তলায় যে আমাদের হিল, যে জায়গাটা হিল, গোড়ালি, হ্যাঁ গোড়ালি, তো ওখানেও কিন্তু অনেক সময় পেন হয়। এবং মাইল্ড জ্বর মানে অল্প অল্প জ্বর এরকম কিন্তু হতে পারে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। এই সিমটম গুলো যদি দেখছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু আপনার আসতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি ফ্ল্যাক্স অয়েল এবং তার সাথে সাথে গার্লিক পান। এবং অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ইউরিক অ্যাসিডের কিন্তু এগুলো ডাইরেক্ট সাপ্লিমেন্ট নয়। আমি এটা আগের গুলো যেটা বললাম সেগুলো ডাইরেক্ট সাপ্লিমেন্ট, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট সাপ্লিমেন্ট নয়। কিন্তু এই দুটো সাপ্লিমেন্ট যদি আমরা খাই, ডেফিনেটলি কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবোই। তো তোমার তো মোটামুটি কোশ্চেন হয়ে গেছে, তাহলে একদম একদম এখানে কি একদম আজকে আমরা তাহলে এন্ড করব? একদম আমরা এখানে আজকে এন্ড করছি, এবং নেক্সট পরবর্তী পার্ট আমরা খুব তাড়াতাড়ি আনবো, পার্ট টু, যেখানে আরো কিছু আমরা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেখানে কিভাবে আমরা সাপ্লিমেন্ট দেবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই টোটাল সেশনটা ইউটিউবে লাইভ করা হয়েছে, রেকর্ডিংও করা